আচ্ছা, আজকে আমরা কেমিস্ট্রির নতুন চ্যাপ্টার শুরু করতেছি। নাম হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট পেপারের হচ্ছে যে চ্যাপ্টার কি বলে, চতুর্থ নাম্বার চ্যাপ্টার। আর এটাও হচ্ছে যে নোট করবি না? হ্যাঁ ঠিক আছে, নোট করার এখন তো সময় নেই, করার দরকারও নেই। হ্যাঁ, এটা প্রিন্ট আউট করলেই হবে। আর এখানে সবকিছু একদম পরিষ্কার ভাবে লেখা, সবকিছু ইয়াতে কি বলে, একবার পরে আমি পড়াই দিলে একটু নিজে পড়লে বুঝবি সব। আমি পড়াইছিলাম আগে, শেষ করছি, কিন্তু অনেক টপিক বাদ দিয়েছিলাম, তখন হচ্ছে যে শর্ট শর্ট করে শেষ করছি। শর্টকাটে পিএইচ এর অঙ্কগুলো তো করতে পারতে হবে অবশ্যই, তাই না? এই তারপর এখন হচ্ছে যে এখন এখানে একটা প্রপার নোট থাকলে মোটামুটি এটা পড়লে হবে। তো এখন হচ্ছে রাসায়নিক পরিবর্তন, খুব ভালো কথা। এই চ্যাপ্টার প্রথম টপিক হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি, এটা এটা নিয়ে কি কি লাগবে, এটা নিয়ে জানা লাগবে প্রবর্তকটাকে। প্রবর্তক হচ্ছে মিস্টার পল অ্যানাস্তাস আর হচ্ছে ওয়ার্নার। হ্যাঁ, এটার প্রবর্তকটা মাঝে মাঝে এমসিকিউ তে ঢুকাই দেয়। আর গ্রিন কেমিস্ট্রি বলতে কি বোঝায়, এটা হচ্ছে কেমিস্ট্রিকে নিয়ে 12টা নীতিমালা। কেমিস্ট্রিকে নিয়ে 12টা নীতিমালা। হ্যাঁ, গ্রিন কেমিস্ট্রি 12টা নীতিমালার মধ্যে এমন কি নীতিমালা আছে, মানে এমন কি নীতির কথা বলছে। ওকে, নীতির কথা কেন? কারণ হচ্ছে কেমিস্ট্রি কোথায় ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, ফ্যাক্টরিতে ইউজ করা হয়, তাই না? তো ইউজ করার সময় কেমিস্ট্রি টপিকটাকে ইউজ করে নানান কিছু উৎপন্ন করতেছে। এখন উৎপন্ন করার সময় বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ হচ্ছে, হচ্ছে না? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, নানান ভাবে পরিবেশ দূষণ হচ্ছে। এই পরিবেশ দূষণটা যতটা কমানো যায়, হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে 12টা নীতির কথা বলছে। গ্রিন কেমিস্ট্রিতে 12টা নীতির কথা বলছে, মানে বলছে যে এভাবে কাজ করলে এভাবে দূষণটা কম হবে। হ্যাঁ, এরকম 12টা নীতির কথা বলছে। কে বলছে? মিস্টার পল অ্যানাস্তাস আর হচ্ছে যে ওয়ার্নার। তো যে সকল বিক্রিয়া গ্রিন কেমিস্ট্রিতে আবার 12টি নীতিমালাকে মেনে চলে, তাদেরকে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যাবে। এই যে বলছি, এই 12টি নীতিমালা মেনে চললে তবে ইন্ডাস্ট্রিতে আর ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারবো এই কেমিস্ট্রি গুলো। এর মধ্যে 12টি নীতিমালা তো মুখস্থ করা পসিবল না, এটা আসবেও না। তার মধ্যে 2টা নীতিমালা সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, 2টা না, অ্যাকচুয়ালি 5টা নীতিমালা। 5টা নীতিমালা আমাদের মেইন, ওই 5টা নীতিমালা আমাদের জানতে হবে, 12টা মনে রাখার দরকার নেই। হুম। তো এর মধ্যে সব থেকে 2টা ইম্পর্টেন্ট নীতিমালা হচ্ছে যে, একটা হচ্ছে যে ই ফ্যাক্টর, আর একটা হচ্ছে অ্যাটমিক ইকোনমি। এখন কথা হচ্ছে ই ফ্যাক্টর কি আর অ্যাটম ইকোনমি কি। ওকে, ই ফ্যাক্টর, ই ফ্যাক্টর হচ্ছে যে স্বাভাবিকভাবে, ধর তুই কোনো একটা জিনিস উৎপন্ন করতে চাচ্ছস। হুম, এখন তুই একটা জিনিস বিক্রিয়া ঘটাইছস, বিক্রিয়া ঘটাবার পর ওই জিনিসটা উৎপন্ন হয়েছে ঠিকই, কিন্তু ওই জিনিসটার সাথে সাথে আরেকটা এক্সট্রা জিনিস উৎপন্ন হবে না? মাঝে মাঝে হয় না? হয় না? ধর তুই চাচ্ছ চুন উৎপন্ন করবি, কি উৎপন্ন করবি? চুন। এখন তুই চুন উৎপন্ন করার জন্য কি করছো, চুনের সঙ্গে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের সঙ্গে। এখন ক্যালসিয়াম অক্সাইড নাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? CaO, ক্যালসিয়াম অক্সাইড, তাই না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু এক ধরনের চুন। হুম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও। ক্যালসিয়াম কার্বন হচ্ছে চুনা পাথর, এটা তো জানোস। তো এখন কথা হচ্ছে, আমাদের মেইন টার্গেট কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা। এই মুহূর্তে, এই মুহূর্তে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এক ধরনের চুন। হ্যাঁ, তো এখন এটা উৎপন্ন করার জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানির বিক্রিয়া দিলাম। তো খুব ভালো কথা, এটা বিক্রিয়াটা করার ফলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, কিন্তু সাথে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেছে না? এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা না তোর কাঙ্ক্ষিত উৎপাদ, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা তো তোর কাঙ্ক্ষিত উৎপাদ না, এটা তুই চাস নাই, চাইছিলি? চাস নাই, কিন্তু এটা বর্জ্য হিসেবে উৎপন্ন হয়েছে না কার্বন ডাইঅক্সাইডটা। তো অ্যাটম ইকোনমি কি বলে, সরি অ্যাটম ইকোনমি বলতেছি, ই ফ্যাক্টর কি বলে, ই ফ্যাক্টর বলতেছে যে টোটাল বর্জ্য যেটা উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, মোট বর্জ্য যেটা উৎপন্ন হচ্ছে, ওইটাকে আমরা উৎপাদের প্রতি কেজি উৎপন্ন করতে গিয়ে, এই যে প্রতি কেজি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে গিয়ে যত কেজি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে, এটার অনুপাতটা হচ্ছে ই ফ্যাক্টর। উৎপন্ন করতে যাচ্ছ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড,
এখন তুই ধর এখানে 5 কেজি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, আবার 5 কেজি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার সাথে সাথে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেছে কত, 10 কেজি, কথার কথা ধর। এখন 5 কেজির জন্য 10 কেজি উৎপন্ন হয়েছে, 1 কেজির জন্য কত হবে, 2 কেজি করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাই না? তো এটা হচ্ছে ই ফ্যাক্টর। এই যে সংজ্ঞাটা হচ্ছে কোনো বিক্রিয়ায় প্রতি কেজি উৎপন্ন করতে গিয়ে যত কেজি বর্জ্য উৎপন্ন হয় তাদের অনুপাত হচ্ছে ই ফ্যাক্টর বলা হয়। অনুপাতটা হিসাব রাখতে হবে। আর অনুপাতের মধ্যে মনে রাখবি মোট বর্জ্য যেটা মানে কার্বন ডাইঅক্সাইডটা উপরে থাকবে, আর উৎপাদ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। এই জিনিসটা মনে রাখতে হবে নিচে। আর হচ্ছে যে এককটা কেজিতে ইউজ করতে হবে, ভরের এককটা কিসে ইউজ করতে হবে, কেজিতে ইউজ করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের মেন কাঙ্ক্ষিত উৎপাদ, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি বর্জ্য। তো এখন টোটাল উৎপাদ ধর 2 কেজি। হুম, টোটাল উৎপাদ হয়েছে 2 কেজি, আর বর্জ্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে 400 গ্রাম, কথার কথা ধর। তো 400 গ্রামকে আমরা কোথায় নিবো, আমার কেজিতে নিব না, কারণ অঙ্কটা কেজিতে করতে হবে। তাহলে ই ফ্যাক্টর কি হবে, ই ফ্যাক্টর হবে 0.4 ডিভাইড বাই 2, মানে 0.2। বুঝছস কিনা? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতো, ই ফ্যাক্টরের সাথে মোট বর্জ্যটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক না? যদি আমরা এখানে যদি সমান চিহ্নটা ওটা সমানুপাতিক বসাই দিই, এটা মোট বর্জ্যের সাথে ই ফ্যাক্টরটা সমানুপাতিক সম্পর্ক, আর উৎপাদের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তো বর্জ্যের সাথে যদি সমানুপাতিক সম্পর্ক হয় তার মানে কি বোঝায়, ই ফ্যাক্টর বাড়লে বর্জ্যও বাড়তেছে, ই ফ্যাক্টর কমলে বর্জ্য কমবে। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, ই ফ্যাক্টরের মান যত কম হবে বর্জ্য তত কম উৎপন্ন হবে, বিক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব হবে। তার মানে ই ফ্যাক্টরের মান দেখে আমরা বুঝতে পারবো যে কি বিক্রিয়াটা কতটা পরিবেশ বান্ধব। তো ই ফ্যাক্টরের মান যত কম হবে তত কি হবে, পরিবেশ বান্ধব হবে। আচ্ছা, এখানে উৎপাদ বলতে শুধু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না, টোটাল উৎপাদ কার্বন ডাইঅক্সাইড সহ, এটা পুরাটা উৎপাদ হচ্ছে না? তো এই টোটাল উৎপাদের মধ্যে বর্জ্য কতটুকু আছে এটা হিসাব করা হচ্ছে ই ফ্যাক্টর। দাঁড়া আমাকে একটু ডাকে। হুম, হুম। তাহলে ই ফ্যাক্টর নিয়ে টোটাল কনসেপ্টটা তোর ক্লিয়ার হয়েছে কিনা বল। তোকে দুইটা প্রশ্ন করি, ই ফ্যাক্টর কমলে ভালো নাকি বাড়লে ভালো, মানটা বড় হলে ভালো নাকি কমলে ভালো? তার মানে ই ফ্যাক্টরের মান যত কম হবে তত এটা পরিবেশ বান্ধব বিক্রিয়া, এটা বলা যায়। আর ই ফ্যাক্টরের উপরে মোট বর্জ্য বলতে কি বুঝতেছো, এক্সট্রা উৎপন্ন হচ্ছে বলতে যেটা আমাদের, হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো এখানে এক্সাম্পল, তাই না? মোট কথা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ যেটা না সেটাই হচ্ছে বর্জ্য। তো সেটা যদি বর্জ্য হয় ওইটার টোটাল ভর হচ্ছে মোট বর্জ্য, আর ভরটা অবশ্যই কেজিতে লিখতে হবে। আর নিচে যেটা উৎপাদ আছে, উৎপাদ বলতে কি বুঝতেছো, না এইখানে ভুল, নিচে উৎপাদ বলতে বর্জ্য সহ উৎপাদ, কাঙ্ক্ষিত উৎপাদ প্লাস বর্জ্যের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর প্লাস, হ্যাঁ, হ্যাঁ, টোটাল উৎপাদের ভরটা মানে টোটাল যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে ওদের টোটাল ভরটা। হ্যাঁ, তো ওই ভরের মধ্যেই তো মোট বর্জ্যটা পাওয়া যাচ্ছে, তাই না? মানে অতটুক ভরের মধ্যে অ্যাকচুয়াল বর্জ্য কতটুক, এটাই তো হিসাব। তাহলে বুঝাইতে পারছি কনসেপ্টটা ফুল ক্লিয়ার কিনা? ওকে, এবার হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি কি, অ্যাটম ইকোনমি হচ্ছে যে ই ফ্যাক্টরের জাস্ট আপডেট ভার্সন। হুম, ই ফ্যাক্টরে আমরা উপরে মোট বর্জ্য নিয়ে হিসাব করি না, আর অ্যাটম ইকোনমিতে উপরে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ নিয়ে হিসাব করবো। তার মানে একটা জিনিস খেয়াল করতো, ই ফ্যাক্টর মোট বর্জ্যের সমানুপাতিক, আর অ্যাটম ইকোনমি হচ্ছে যে কাঙ্ক্ষিত উৎপাদের সমানুপাতিক। আমরা কি চাই, আমরা তো কাঙ্ক্ষিত উৎপাদই চাই, তাই না? তাহলে অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে তত লাভ হবে। দাঁড়া আমি একটু খাবার অর্ডার দিই। আচ্ছা, তাহলে অ্যাটম ইকোনমির মান যত বাড়বে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের মান তত বাড়বে, তার মানে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ তত বেশি পাবো যেটা আমরা চাচ্ছি, তাই না? আর নিচে কি থাকবে, ঠিক সেম ভাবে
আগের মতনই সহ উৎপাদের মোট ভর। আগেরটা তো কিন্তু ই ফ্যাক্টরে কিন্তু সহ উৎপাদের মোট ভর নিচে থাকে, আর উপরে থাকে মোট বর্জ্যের ভর। হ্যাঁ, আর এই ফ্যাক্টরে দুইটাই কেজিতে হিসাব করা হয়, কিন্তু এখানে আবার দুইটাই গ্রামে হিসাব করা হয়। এখানে আর কোনো ইয়া নাই, এখানে দুইটাই গ্রামে হিসাব করা হয়, শুধু পার্থক্য একটাই, ই ফ্যাক্টরের মান নর্মালি থাকে নর্মাল মান, আর অ্যাটম ইকোনমির মান হচ্ছে সবসময় শতকরায় হিসাব করতে হয়, সেজন্য একটা 100% কি গুণ করতে হবে। তো প্রশ্নের মধ্যে ধর এরকম একটা দেওয়া আছে যে ক্যালসিয়াম এই একটা বিক্রিয়া দেওয়া আছে। হ্যাঁ, এই বিক্রিয়াটা দেওয়া আছে, তোকে কোনো ক্লু দেওয়া নেই, এখন তোকে বলছে যে এটার অ্যাটম ইকোনমি কত হবে, অ্যাটম ইকোনমি কত হবে। হ্যাঁ, উপরে থাকে মোট ইয়ার ভরটা না, কাঙ্ক্ষিত উৎপাদন মোট ভর, তাই না? কাঙ্ক্ষিত উৎপাদন মোট, হ্যাঁ, আচ্ছা, উপরে থাকে কাঙ্ক্ষিত উৎপাদন মোট ভর, তাই না? তো এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না? তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভরটা উপরে বসবে। তো এখন তো কোনো ক্লু দেওয়া নাই, তোকে কি বলছে এখানে কত ভর উৎপন্ন হয়েছে, কিছু বলছে? তো একটা একটা ক্লু দেওয়া আছে, এটা হচ্ছে 1 মোল উৎপন্ন হয়েছে, তাই না? 1 মোল, কিছু নাই মানে কি 1 মোল উৎপন্ন হয়েছে। তো আমরা কি জানি n সমান w/m না? তো w সমান হচ্ছে nm না? শেষ। আর আণবিক ভর তো জানোসই, আণবিক ভর পারবি না, এদের আণবিক ভর, আণবিক ভর, এই যে ওরটা আণবিক ভর হচ্ছে উপরে লিখবি, আর নিচে লিখবি কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইডের ভরটা, দেখছস? আর ভাগ করে আর 100% দিয়ে গুণ করে দিবি, তাহলে এত পার্সেন্ট, তাহলে এত পার্সেন্ট হচ্ছে অ্যাটম ইকোনমির মান। তাহলে অ্যাটম ইকোনমি কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলতো। তাহলে তোকে প্রশ্ন যদি করি, অ্যাটম ইকোনমির মান বাড়লে ভালো না কমলে ভালো? বাড়লে ভালো। আর ই ফ্যাক্টরের মান কমলে ভালো না বাড়লে ভালো? কমলে ভালো। অ্যাটম ইকোনমিতে সূত্রটা কিভাবে লিখবি? উপ- কাঙ্ক্ষিত উৎপাদন মোট, ভর ডিভাইড বাই সব উৎপাদন মোট ভর ইন্টু 100%। তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। এগুলো লিখে লিখে পড়াইতে গেলে হুদায় সময় যেত না? যে জিনিস আমি তোকে এমনি বলে বুঝিয়ে দিতে পারতেছি, এটা লিখে বুঝাতে গেলে অনেক সময় যেত। হ্যাঁ, তার মানে এখন টোটাল বিষয়টা আমরা একটু সামারি করি। ই ফ্যাক্টর কি, মোট উৎপাদে বর্জ্যের পরিমাণ। অ্যাটম ইকোনমি কি, মোট উৎপাদে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ। ই ফ্যাক্টর বাড়লে বর্জ্য বাড়ে, কাঙ্ক্ষিত উৎপাদ কমে। আর ই ফ্যাক্টর কমলে বর্জ্য কমে, কাঙ্ক্ষিত উৎপাদ বাড়ে। ওই যে ই ফ্যাক্টরের সাথে কাঙ্ক্ষিত উৎপাদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর বর্জ্য সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে ই ফ্যাক্টর কম হলে বিক্রিয়াটি পরিবেশ বান্ধব। আর অ্যাটম ইকোনমি বাড়লে কাঙ্ক্ষিত উৎপাদ বাড়ে, বর্জ্য কমে। স্বাভাবিক, কাঙ্ক্ষিত উৎপাদ বাড়লে বর্জ্যটা কমবে না? যদিও অ্যাটম ইকোনমির সূত্র দেখে বলা যায় না যে কি বর্জ্যের ব্যস্তানুপাতিক, বর্জ্য যে ব্যস্তানুপাতিক, কারণ অ্যাটম ইকোনমিতে বর্জ্যের কোনো কথাই বলা নেই, আছে? নাই। কিন্তু এটা তো কমন সেন্সের ব্যাপার যে কাঙ্ক্ষিত উৎপাদ যেহেতু বাড়তেছে, তার মানে বর্জ্যটা একটু কম পরিমাণে উৎপন্ন হচ্ছে। কমন সেন্স। অ্যাটম ইকোনমি বেশি হলে বিক্রিয়াটি পরিবেশ বান্ধব। ক্লিয়ার? ওকে। তাহলে পরিবেশ বান্ধবের জন্য কি করতে হবে, ই ফ্যাক্টর কম হইতে হবে, অ্যাটম ইকোনমি বেশি হইতে হবে। কারণ তুই তো জানিস ম্যাথ আসলে কিভাবে আসবে, পরিবেশ বান্ধব কিনা, বিক্রিয়াটি পরিবেশ বান্ধব কিনা। দেখো, তো এখানে কয়েকটা ম্যাথ আছে, ম্যাথগুলা বইটা 18-19 হলে করা লাগবে। ঠিক আছে, মানে অ্যাটম ইকোনমি আর ই ফ্যাক্টর নিয়ে ম্যাথ খুব কম আসে, খুব কম আসে। কিন্তু যদি আসে, যদি চলে আসে, তাহলে আমি যেগুলো এখন করাচ্ছি এর বাইরে আসবে না, এটা গ্যারান্টি। জিনিসটা বুঝছ নাই, সেজন্য করা লাগবে। এমনি আমিও জানি এটা কম আসে, কারণ এই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট পড়া আছে সামনে। তো অধিকতর সক্রিয়, আচ্ছা, টাইটেনিয়াম, দুইটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়। তার মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা, টাইটানিয়াম। ঠিক আছে, তো দুইটা ভিন্ন পদ্ধতি চাইলে আমরা টাইটানিয়ামটা উৎপন্ন করতে পারি। একটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইডের সাথে আমরা 2 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করলে টাইটানিয়াম উৎপাদ হিসেবে পাচ্ছি। আবার আকরিক থেকে অন্যভাবে টাইটানিয়াম অক্সাইড থেকে আমরা যদি এটাকে তাপ দিই, ভেঙে যাবে না, ভেঙে টাইটানিয়াম আর অক্সাইড উৎপন্ন হবে। বুঝতে পারছি? তো দুইটা পদ্ধতি আছে। তো আমাদেরকে কি বলছে এখন, আমাদেরকে বলছে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণু সর্বাধিক উপস্থিতির ধারণা ব্যবহার করে উপরে কোন পদ্ধতিতে গ্রিনার নির্ণয় করো। মানে এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা গ্রিনার, মানে গ্রিন কেমিস্ট্রিকে সমর্থন করে।
যেটাতে অ্যাটম ইকোনমির মান বেশি হবে সেটাই সমর্থন করে বেশি, তাই না? কারণ অ্যাটম ইকোনমির মান বেশি মানে কি, ওই বিক্রিয়াটা বেশি পরিবেশ বান্ধব, বেশি পরিবেশ বান্ধব বা বেশি আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা বেশি উৎপন্ন হচ্ছে। তো আমাদের গ্রিন কেমিস্ট্রি সেটাই বলে, নীতিমালার মধ্যে দুইটা নীতিমালা তো হচ্ছে একটা ইফেক্টরকে নিয়ে, একটা অ্যাটম ইকোনমিকে নিয়ে। তো গ্রিন কেমিস্ট্রি একটা নীতিমালা হচ্ছে যে আমাদের এমন বিক্রিয়া ইউজ করতে হবে যে বিক্রিয়া দিয়ে আমরা বজ্রের পরিমাণ কম পাবো আর কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বেশি পাবো, মানে অ্যাটম ইকোনমির মান বেশি হবে। তো আমাদের হাতে তো টাইটানিয়াম পাওয়ার জন্য দুইটা অপশন আছে, কোন অপশনটা ইউজ করব সেটাই আমাদেরকে গ্রিন কেমিস্ট্রি বলে দিচ্ছে, যে যেটার অ্যাটম ইকোনমির মান বেশি হবে সেটা ইউজ করব। তো টাইটানিয়াম অক্সাইড প্লাস দুইটা ঠিক সেম ভাবে আমরা আগেরটাতে যেভাবে অ্যাটম ইকোনমি বের করছি, ওই যে n ইন্টু ডাব্লিউ বাই এম, সরি ডাব্লিউ ইজ ইকুয়াল n ইন্টু এম, কারণ এখানে যেহেতু কোনো কিছু বলে বলে দেয় নাই, তার মানে আমাদেরকে ওইভাবে করতে হবে, আমাদের আণবিক ভরের সাথে মোল সংখ্যা গুণ করতে হবে, তাই না? তো আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদ, প্রথম বিক্রিয়াতে কাঙ্ক্ষিত উৎপাদ টাইটানিয়াম, তো টাইটানিয়ামের আণবিক ভরটা এখানে দেওয়া আছে না? এটা ইন্টু 100% ডিভাইড বাই সব উৎপাদের ভর, সব উৎপাদের ভর বলতে কি, এই যে টাইটানিয়াম প্লাস, এটা তো টাইটানিয়াম একটা 1 ইন্টু 47.88 প্লাস 2 মোল, 2 মোল যেহেতু, তাহলে 2 ইন্টু 2 গুণ হবে না? আর ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের ভর আমরা নর্মালি জানি 24, কিন্তু এখানে প্রশ্নে যেহেতু 24.3 দেওয়া আছে, তাহলে এটা ইউজ করতে হবে। হুম, এগুলো তো ভর বের করা যদি শিখানো লাগে তাহলে তো খুব খারাপ হবে, এগুলো তো বাচ্চাদের জিনিস। তো এই অ্যাটম ইকোনমির মান বের করবি, সেকেন্ড বিক্রিয়াটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমির মান বের করবি সেকেন্ড বিক্রিয়াটার জন্য। তো অ্যাটম ইকোনমির মান কোনটাতে বেশি, 2 নাম্বারটাতে না, 59.94, আর ওইটাতে হচ্ছে যে 37.266, তাহলে অবশ্যই সেকেন্ডটাতে বেশি। তো সেকেন্ডটাতে যেহেতু বেশি, তাহলে গ্রিন কেমিস্ট্রি কি বলবে, গ্রিন কেমিস্ট্রি বলবে তুমি সেকেন্ড প্রক্রিয়াটা ইউজ করো, ফার্স্ট প্রক্রিয়াটা বাদ দাও। হুম, তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টারে পড়া, ফার্স্ট চ্যাপ্টারে পড়া, তাই না? ফার্স্ট চ্যাপ্টার কোন, সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নে গ্রিন হাউস আছে, পড়াই আসছিলাম। তো ওখানে গ্রিন হাউসের কথা বলতেছি। তো গ্রিন হাউস কি বলতেছে, বায়ুমণ্ডলে প্রায় 30 প্রকারের গ্রিন হাউস গ্যাস পাওয়া যায়, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, ওজোন গ্যাস, O3 মানে ওজোন গ্যাস, এটা তো জানো, O3। তারপর হচ্ছে সিএফসি। হ্যাঁ, তার মধ্যে সিএফসি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রিন হাউস গ্যাস, ইম্পর্টেন্ট বলতে এটা খুব ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস। যেমন আমরা রেফ্রিজারেটর ইউজ করি, মানে ফ্রিজ ইউজ করতেছি, ফ্রিজ থেকে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসটা ইউজ হচ্ছে, বের হচ্ছে, তারপর হচ্ছে যে এসি ইউজ করতেছি, এসি থেকে এই গ্যাসটা বের হচ্ছে। এই গ্যাসটা খুবই ক্ষতিকারক একটা গ্যাস, গ্রিন হাউসের জন্য অনেক দায়ী। যদিও গ্রিন হাউসের জন্য সব থেকে দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইডই। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তো ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন, বাণিজ্যিক নাম কি, যা বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতি করে। আর ওজোন স্তরের ক্ষতি করে বলে এটা অনেক বড় একটা ক্ষতিকারক গ্যাস বলা যায়, কেন বলতো দেখি, ওজোন স্তরের কাজ কি বলতো, বেশি ক্লিয়ার থাকতে হবে। হুম, হুম, হুম। একটা ছাতার মতন কাজ করে, ছাতার মতন কাজ করে, তাই না? এখন আমরা নর্মালি যে ছাতা ইউজ করি, এটা বৃষ্টি থেকে আমাদেরকে বাঁচায়, কিন্তু ওজোন লেয়ারটা কিসের লেয়ার হিসেবে কাজ করে, মানে লেয়ারটা কিসের ক্ষতিকারক জিনিস থেকে আমার পৃথিবীকে বাঁচাচ্ছে, বায়ুমণ্ডলের কোন ক্ষতিকারক জিনিস, ইউভি রশ্মি, সূর্যের সূর্যের আলোর যে অতিরিক্ত ইউভি রশ্মি নির্দিষ্ট পরিমাণ আসা যাবে, কিন্তু অতিরিক্ত আসলে তো ক্ষতিকর। ওই অতিরিক্ত পরিমাণটা ওজোন স্তর কি শোষণ করে ফেলে, শোষণ করে ফেলার কারণে সূর্যের আলো থেকে ইউভি রশ্মি যেটা আসার কথা ওইটা আর পৃথিবীতে আসতে পারে না পরিমাণ মতো, যেটা পরিমাণ মতো বলতে যেটা আসলে আমাদের ক্ষতি হবে। তাহলে সিএফসি গ্যাসের সংকেত, হুম, সিএফসি গ্যাস অনেক প্রকার হতে পারে, ফ্রিয়ন 11, ফ্রিয়ন 112, 111 এরকম। হ্যাঁ, তো এগুলোর সংকেত মাঝে মাঝে আসে, যে ফ্রিয়ন 11 এর সংকেত কি, ফ্রিয়ন 12 এর সংকেত কি, এই সংকেতগুলো বের করা একটা শর্টকাট টেকনিক আছে, আছে না? এটা আমি ইয়া পরিবেশ রসায়ন যখন পড়াইছি তখন দেখাইছিলাম। এখানে নাম্বার যেটা দেওয়া থাকবে, ফ্রিয়ন 11 বা 12 যেটা দেওয়া থাকবে, ওইটার সাথে 90 যোগ করবো, কত যোগ করবো, 90 যোগ করলে এটা কত আসে, 101 না? তাহলে এখানে যে মানটা থাকবে এটা হচ্ছে কার্বন সংখ্যা, এখানে যে মানটা থাকবে এটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, আর একক ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা ফ্লোরিন সংখ্যা। বুঝতে পারছি?
তাহলে ফ্রিয়ন 11, এখানে 101 আসছে 90 যোগ করার পর। তার মানে একক করে ফ্লোরিন সংখ্যা আছে, মানে একটা ফ্লোরিন হবে একটা, আর হাইড্রোজেন হবে শূন্যটা, আর কার্বন হবে একটা, তাই না? এখন কার্বনের 4 হাত না? কার্বন এটা অবশ্যই কি হবে, কার্বন নিয়ে গঠিত হবে। হুম, তার মানে কার্বন একটা, তার মানে কার্বন একটা লিখলাম, এই যে কার্বন একটা লিখলাম। এই কার্বন একটা লিখি, প্রথমে কার্বনটা লিখবি, প্রথমে কি কোনটা লিখে ফেলবি, প্রথমে কার্বনটা লিখে ফেলার পর কার্বনের চার, 4 হাত না? 4 হাত ফাঁকা। 4 হাতের মধ্যে হাইড্রোজেন কয়টা থাকবে, শূন্যটা। কয়টা থাকবে, শূন্যটা। তার মানে 4 হাতের একটা ফিল আপ হইলো না এখনো। ফ্লোরিন আছে কয়টা, একটা, তাহলে এক হাতে একটা ফ্লোরিন দিয়ে দিলাম, বাকি 3 হাত ফাঁকা না? তো বাকি 3 হাতে ক্লোরিন বসাই দিবি, চোখ বন্ধ করে ক্লোরিন বসাই দিবি। তাহলে তুই আমাকে বলতো যে ফ্রিয়ন 12 এর সংকেত কি হবে? ফ্রিয়ন 12 এর সংখ্যা, 12 এর সংকেত কি হবে? আগে তুই ধাপে ধাপে বল। ফ্রিয়ন 11 যেভাবে বাইর করছে সেভাবে ধাপে ধাপে কর। প্রথমে কি করতে হবে, এটার সাথে 90 যোগ করতে হবে। তাহলে 12 সাথে 90 যোগ করলে কত হয়, 102, তাই না? 102, 102 হইলো। এখন 102 হওয়ার পর এখন এই একটা দ্বারা কি নির্দেশ করতেছে, কার্বন সংখ্যা, আর এই জিরোটা দ্বারা হাইড্রোজেন সংখ্যা, আর এই দুইটা দ্বারা ফ্লোরিন সংখ্যা। এরপর কি করব, কার্বনকে বসাইলাম, কার্বন 4 হাত ফাঁকা, তাই না? এই 4 হাতের মধ্যে এরপর কি করব, দুইটা ফ্লোরিন, তাহলে একটা এই হাতে দিলাম, আরেকটা এই হাতে দিলাম, তারপর বাকি দুই হাতে ক্লোরিন, শেষ। এটাই হচ্ছে ফ্রিয়নের সংকেত। তার মানে CCl2F2। ঠিক আছে, এখন তার মানে বের করতে পারবি তো? তো এখানে যে ফ্রিয়ন 12টা তুই অলরেডি নিজের করতে বের করছিস। ফ্রিয়ন 114 যেটা আছে এটার সাথে 90 যোগ করলে 204 হয়। 204 মানে কি, কার্বন 4টা, হাইড্রোজেন শূন্যটা, 4টা ফ্লোরিন, তাই না? তার কার্বন দুইটা হলে এই যে একটা দুইটা লিখলাম। হ্যাঁ, তো একটা দুইটা অবশ্যই, কার্বন যেহেতু দুইটা তার মানে নিজেদের সাথে একটা বন্ধন অবশ্যই ক্রিয়েট করতে হবে, তাই না? একটা কার্বনের সাথে একটা কার্বন অবশ্যই অ্যাটাচ থাকবে, এই যে এই বন্ধনের মাধ্যমে অ্যাটাচ। তার মানে এই কার্বনের এখন 3 হাত ফাঁকা, এই কার্বনের এখন 3 হাত ফাঁকা, তাই না? তাহলে 3 হাত ফাঁকা হইলে ফ্লোরিন বলতেছে 4টা থাকবে, আর হ্যাঁ ফ্লোরিন 4টা থাকবে। এখন তুই আমাকে বল, এই কার্বনে ফ্লোরিন 3টা দিছস, এই কার্বনে একটা দিছস, তাহলে ব্যাপারটা কি মানানসই হবে? তো ফ্লোরিন যেহেতু 4টা, তুমি 2 ভাগ করে দাও, এই কার্বনকে 2টা দাও, এই কার্বনকে 2টা দাও, তাহলে 2টা কার্বনই খুশি থাকলো। খুশি থাকলো না? তাহলে কার্বনে, এই কার্বনে আর একটা হাত ফাঁকা, এই কার্বনে আর একটা হাত ফাঁকা, ওই ফাঁকা হাতে ক্লোরিন বসে যাবে। এবার হচ্ছে কি, গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কি? এই যে গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কি, গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য হলো বিক্রিয়ায় যে ক্ষতিকর উৎপাদসমূহ তৈরি হবে তাদেরকে যাতে যত সম্ভব হ্রাস করা যায়। ওই যে অ্যাটম ইকোনমি ইফেক্টর দ্বারা এটাই তো পড়ে আসছি, তাই না? আর নতুন নতুন পরিবেশ বান্ধব পদ্ধতি যাতে আবিষ্কৃত হয়, এটা গ্রিন কেমিস্ট্রি নীতিমালা। আর আমি বলছি না 5টা নীতিমালা পড়া লাগে, এই 5টা নীতিমালা হচ্ছে এগুলো মুখস্থ, এগুলো বাংলা পড়া। ঠিক আছে, শিল্প ক্ষেত্রে উৎপন্ন বর্জ্যকে যেমন হ্রাস করা যায় এবং পদ্ধতি ব্যবহার, নন টক্সিক বিকারক ব্যবহার করতে হবে, এগুলো তো বাংলা কথা পারবি না? এগুলো এগুলো কোন মেথডে পড়বি, ডিএমকে মেথডে পড়বি। ডিএমকে মানে কি, ডিরেক্ট মুখস্থ করো। ওকে, আর এখানে হচ্ছে যে 2টা নীতিমালা তো অলরেডি পড়াই দিছে, একটা অ্যাটম ইকোনমি আর একটা হচ্ছে ইফেক্টর, দুইটা তো পড়াই দিছে, দিলে লিখবি আর কি, বানাইছ নাই। এবার হচ্ছে একমুখী বিক্রিয়া আর উভয়মুখী বিক্রিয়া, এগুলো তো ক্লাস 6-7 থেকে পড়ে আসতো। আমরা আগে উভয়মুখী বিক্রিয়াটা করবো, তারপর একমুখীতে যাব। উভয়মুখীটা বুঝলে একমুখীতে আর কোনো ব্যাপারই না। হুম, তো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, যথা একমুখী বিক্রিয়া আর উভয়মুখী বিক্রিয়া। হ্যাঁ, উভয়মুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ক গুলা বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করতেছে, আবার সেম উৎপাদ গুলা বিক্রিয়া করে আবার একই সাথে বিক্রিয়ক গুলাই উৎপন্ন করতেছে। বুঝতে পারছি, এটাই উভয়মুখী বিক্রিয়া। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডটা ভেঙে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতেছে, তাই না?
ঠিক একই সাথে আবার এই বিক্রিয়াটা যখন করতেছে আবার একই দিকে উল্টা দিকেও বিক্রিয়াটা করতেছে। এই দুইটা যতটা উৎপন্ন হচ্ছে, এটা যতটা উৎপন্ন হচ্ছে ততটা আবার বিক্রিয়া করে আবার অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে বলতেছে। তো এই জিনিসটা ঘটতেই আছে। হ্যাঁ, এমন সময় আসবে, বিক্রিয়ার সাম্যাবস্থা একটা কথা আছে তাই না? সাম্যাবস্থা বলতে কি বুঝে? সাম্যাবস্থা বলতে আমি বলি, শুরুতে শুরুতে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ১০০ ছিল, ১০০% অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, ওরা ০০ ছিল তাই না শুরুতে? তারপর আস্তে আস্তে ওর থেকে ওরা উৎপন্ন হচ্ছে, তার মানে ১০০% কমতে কমতে ৮০% নামছে, আর ওরা ২০ করে তৈরি হলো, কথার কথা ধর। হ্যাঁ, তারপর এটা নামতে নামতে 70% নামছে, এটা আরো ৩০ উৎপন্ন হইলো ধর। হ্যাঁ, আর এটা যত কমবে এটা বাড়বে না? আবার একই সাথে এই দুইটাতে বিক্রিয়া করে এখানে এটা উৎপন্ন করতেছে। তো সাম্য অবস্থা বলতে বুঝাই যখন বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে না আর উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হবে না। বুঝতে পারছি? ঠিক যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যাচ্ছে, আবার ঠিক সেম পরিমাণ বিক্রিয়ক সেম পরিমাণ উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হয়ে যাচ্ছে। ঘনমাত্রা একটা স্টেবল পর্যায়ে চলে আসে। ধর এই স্টেবল পর্যায়টা আসছিল, এটা যখন ঘনমাত্রা 10 মোলারে নামছে, আর এটার ঘনমাত্রা যখন 30 মোলার হয়েছে, তখন বিক্রিয়া সাম্যাবস্থা হয়ে গেছে। এইটা আর চেঞ্জ হবে না। এটা 30 মোলারই থাকবে, এটাও 30 মোলারই থাকবে, এটা 10 মোলারই থাকবে। কিন্তু বিক্রিয়া আসলে হচ্ছে। বিক্রিয়া কিন্তু আসলে ভিতরে হচ্ছে। কিন্তু আমরা উপর থেকে এটা বুঝতে পারবো না যে হচ্ছে। আমাদের মনে হবে কি রে, এটা তো 10 মোলারই রয়ে গেল, এটা 30 মোলারই রয়ে গেল, এটাও 30 মোলার রয়ে গেল। হ্যাঁ? কিন্তু অলওয়েজ এটা না যে এটা 30 মোলার হইলে এটাও 30 মোলার হবে, এটা 40 মোলার হইতে পারে। হ্যাঁ? সাম্যাবস্থা মানে কি? এই 40 মোলারে পৌঁছাবার পর আর এটা 30 মোলারে পৌঁছাবার পর, এটা 10 মোলারে পৌঁছাবার পর বিক্রিয়া যা হচ্ছে এটা আর আমরা দেখতে পারি না। এটা ভিতরে হয়। কারণ যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, ঠিক সেম পরিমাণ উৎপাদ আবার বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়ে যাচ্ছে। ফলে ঘনমাত্রাটা বাড়তেছেও না, কমতেছেও না। সাম্যাবস্থা বুঝা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে সব অঙ্ক সাম্যাবস্থা দিয়ে যাবে। জীবনে কতবার আমি বুঝেছিলাম তোকে সাম্যাবস্থা? আচ্ছা, তাহলে এই বিক্রিয়াগুলো সেম আর কি, সেম কথাই। তাহলে উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। উভয় দিক থেকে শুরু করা যায় মানে কি? বাংলা কথায় বোঝা যাচ্ছে, আমি চাইলে বিক্রিয়াটা ওকে দিয়ে শুরু করতে পারতাম, আবার ওকে দিয়েও শুরু করতে পারতাম। ওকে দিয়ে শুরু করলে তো ওই উৎপন্ন হইতো তাই না? আর ওকে দিয়ে শুরু করলে ওরাই উৎপন্ন হইতো, সেম কথা। হ্যাঁ, তারপর হচ্ছে এই বিক্রিয়াগুলো কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না। ওই যে বলছি, সাম্যাবস্থায় পৌঁছে যায়। সাম্যাবস্থায় পৌঁছাবার পর বিক্রিয়ার ঘনমাত্রাটা চেঞ্জ হয় না, উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হয় না, বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হয় না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিক্রিয়াটা হচ্ছে। বিক্রিয়াটা হচ্ছে না, কিন্তু যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে ফেলতেছে, আবার ঠিক সেম পরিমাণ যে উৎপাদ উৎপন্ন হয়ে যাচ্ছে, ওই উৎপাদগুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়ক উৎপন্ন করে ফেলতেছে। বিক্রিয়া কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না। তাই এই বিক্রিয়া কখনো থামবেও না, এটা সম্পূর্ণরূপে থামবে না, এটা হইতে থাকবে। তাহলে দুইটা জিনিস বুঝতে পারছি। তারপর হচ্ছে কি, এই বিক্রিয়াগুলোকে সমীকরণ আকারে লিখার সময় ভূমিকে তীর চিহ্ন ব্যবহার করা হয়। এগুলো তো বাচ্চাদের জিনিস। বিক্রিয়াকে যেদিক থেকে শুরু করা হোক না কেন, শুধুমাত্র একটা নির্দিষ্ট অবস্থাতে পৌঁছালে সাম্যাবস্থা অর্জিত হবে। বুঝতে পারছি? বিক্রিয়াটা তুই যেদিক থেকে শুরু করছ না কেন, আমার জন্য লেখা নেই। আমি একটু আসতেছি। তাহলে আচ্ছা, কি বোঝাচ্ছিলাম, মানে বিক্রিয়াটা যে অবস্থা, যে কোনো জায়গা থেকে শুরু করছ না কেন, মানে যে সাইড থেকে শুরু কর, একটা নির্দিষ্ট অবস্থাতে পৌঁছালে এটা সাম্যাবস্থা অর্জিত হবে। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝে যাব। যেমন এখানে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে ইয়া থেকে হাইড্রোজেন আর আয়োডিন উৎপন্ন হচ্ছে তাই না? তো বিক্রিয়ার শুরুতে এটা ১০০% ছিল, এটা 0%, এটা 0% ছিল, কারণ তখন তো কোনো উৎপাদ উৎপন্ন হয় নাই। সাম্যাবস্থায় কখন পৌঁছাইছে, ধরে নিলাম এটা যখন ৮০% নেমে আসছে, কারণ এটা তো ভাঙতেছে, ভেঙে এটা উৎপন্ন হচ্ছে তাই না? এটা তো কমতে থাকবে, এটা পরিমাণ কমতে থাকবে। একটা বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকে। এই জিনিসটাও একটু পরে কাজে লাগবে। এটা কমতেছে, এটা ৮০% গেল, আর এটা 10% গেল, এটা 10% উৎপন্ন হয়ে গেল। ওকে, উৎপন্ন হওয়ার পর এখন আমরা ধরে নিলাম এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে কি, এরপর আর এটাও কমতেছে না, এটাও বাড়তেছে না।
আসলে কমতেছে বাড়তেছে, কিন্তু এটা হচ্ছে খুব শুকনো, মানে শুকনো বলতে কি, এটা কমে যতটুকু এটা উৎপন্ন হচ্ছে, ওগুলা উৎপন্ন হওয়ার পর ওগুলা বিক্রি করে আবার ওইটাই উৎপন্ন করে ফেলতেছে বিক্রিয়কে এটা। ফলে 80% আবার নিচে নামতেছে না, আর এখানে 10% আর 10% আর উপরে উঠতেছে না। তাহলে এটা সাম্যাবস্থা। এখন আমাদের 4 নাম্বার বৈশিষ্ট্যটা কি বলছে, আমরা যে সাইড থেকে শুরু করি না কেন, ওই নির্দিষ্ট অবস্থাতে পৌঁছালে সাম্যাবস্থা অর্জিত হবে। তাহলে এবার বিক্রিয়াটা উল্টা সাইড থেকে শুরু কর, এদিক থেকে শুরু কর, এদিকে। এই যে এই দুইটা আগে দিলাম, এই দুইটা থেকে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, তাই না? তো এই দুইটা শুরুতে 100% ছিল, 100% ছিল, এটা 0% ছিল। এই দুইটা যখনই 10% আর 10% এ নামবে, আর এটা যখন 80% এ পৌঁছাবে, তখন সাম্যাবস্থা হবে। এবার বুঝতে পারছি? তার মানে তুই যে সাইড থেকে শুরু করছ না কেন, একটা নির্দিষ্ট অবস্থা আছে, ওই নির্দিষ্ট অবস্থায় পৌঁছালে এটা সাম্যাবস্থায় পৌঁছায় যাবে। বুঝতে পারছি? যেমন এটা এই সাইড থেকে শুরু করছিস, তখন এটা 80%, এটা 10-10। হ্যাঁ, আবার এটা উল্টা সাইড থেকে শুরু করছিস, তাও এটা 10-10, এবার এটা 80%, মানে এটাই সাম্যাবস্থা। মানে যে সাইড থেকে শুরু করছ না কেন, একটা নির্দিষ্ট অবস্থাতে পৌঁছালে সাম্যাবস্থায় অর্জন হবে। এবার হচ্ছে কি একমুখী বিক্রিয়া, তাই না? তো উভমুখী বিক্রিয়া যেহেতু বুঝে গেছো, একমুখী বিক্রিয়া আর কি। একমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া থেকে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হবে, কিন্তু উৎপাদগুলো আবার বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন হবে না। তার মানে কি, এটা কথাটা শুনলেই তো বোঝা যায় যে একমুখী বিক্রিয়ার শেষ আছে না? কারণ এটা বিক্রিয়কগুলো একসময় 100% ছিল, উৎপাদ 0% ছিল। একসময় এই দুইটা বিক্রিয়া সম্পূর্ণভাবে করে ফেলছে, এটা 100% উৎপন্ন হয়ে গেছে, এই দুইটা 0% হয়ে গেছে, শেষ। একমুখী বিক্রিয়া কোনো না কোনো সময় গিয়ে সম্পূর্ণতা লাভ করে, এটা বুঝাইতে হবে। বিক্রিয়ক সমূহ সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, এটা বুঝাইতে হবে। এটাই তো বুঝাইলাম যে এই যে, তাহলে সমীকরণের সময় একটা টিক চিহ্ন ইউজ করা হয়, এগুলো তো ক্লাস 6-7 থেকে পড়ে আসছে, বাদ দিলাম। হুম। এবার হচ্ছে এটা কিছু মাঝে মাঝে আসে, এমনি বাচ্চাদের প্রশ্ন। হ্যাঁ, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারবি? হ্যাঁ, এখানে এক্সাম্পল দেওয়া আছে, মেথড এক্সাম্পল গুলো আবার মেথড লেখা আছে, একদম সুন্দর করে লেখা আছে, সুন্দর করে। যেমন প্রথম বিক্রিয়াতে কি দেখতেছিস, তারা একেবারে ইয়া চ্যাপ্টারটা শেষ করতেছি তো, সেই জন্য একেবারে পড়া দিচ্ছি। যেমন ক্যালসিয়াম পড়াইছিলাম, মানে আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই না? তাপ দিচ্ছি। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যাচ্ছে না বাতাসে। আচ্ছা, আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করতেছি, আচ্ছা ঠিক আছে। তাহলে মেথড 1 কি, বিক্রিয়াকে যদি খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে সংগঠিত করি, তাহলে এটা একমুখী বিক্রিয়া হয়ে যাবে। কারণ এটা যদি বদ্ধ পাত্রে করতাম, তখন কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতো। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা কি করতেছি, আমরা এটাকে একমুখী বিক্রিয়াতে কনভার্ট করতেছি। তো আমরা কি করবো, খোলা পাত্রে সংগঠিত করবো। তো এখানে কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হচ্ছে, এটা উড়ে চলে গেল। তো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারতেছে না, শেষ। আরেকটা এক্সাম্পল কি, এ প্লাস বি থেকে সি উৎপন্ন হচ্ছে, আর সি হচ্ছে অদক্ষেপ হিসেবে জমা হচ্ছে, তাই না? এই যে এখানে সি সি আর ডি উৎপন্ন হচ্ছে, ডি গুলো হচ্ছে এটা, আর সি হচ্ছে অদক্ষেপ হিসেবে জমা হচ্ছে। তা আমরা এখন আরেকটা কাজ করতে পারি, এ সি আর ডি মিলে আবার এ আর বি উৎপন্ন করে ফেলবে না? তো এটাকে বন্ধ করতে গেলে আমরা কি করতে পারি, এই অদক্ষেপ যেগুলো পড়তেছি এগুলোকে আমরা আলাদা করে ফেললে, আমরা যদি এই সি অদক্ষেপ গুলোকে আলাদা করে ফেলি, সি আর ডি কে আর বিক্রিয়া করতে পারবে? তাহলে তাহলে আমরা আরেকটা মেথড হচ্ছে বিক্রিয়া উৎপন্ন অদক্ষেপটা আলাদা করে। এবার হচ্ছে আরেকটা এক্সাম্পল, এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করতেছে তার। হ্যাঁ, এখন এ সি আর ডি আবার বিক্রিয়া করে এ আর বি উৎপন্ন করে ফেলবে না? এখন এটা বন্ধ করার আরেকটা উপায় আছে। আমরা যদি সি আর ডি যেটা উৎপন্ন হচ্ছে, এটার সাথে নতুন একটা আরেকটা কিছু যোগ করে দিই, যোগ করে দিই। হ্যাঁ, তখন সি আর ডি বিক্রিয়া করে আগে হচ্ছে সি আর ডি বিক্রিয়া করে এ আর বি তৈরি করতেছে। এখন নতুন একটা কিছু যুক্ত করছে তাহলে এখন কি আর সি আর ডি শুধু একলা একলা বিক্রিয়া করবে, সি ডি আর তিনোটা একসাথে বিক্রিয়া করবে না? তো তিনোটা একসাথে বিক্রিয়া করলে তার এ আর বি উৎপন্ন হবে না, তখন তো নতুন একটা যৌগ এফ নতুবা জি উৎপন্ন হবে, তাই না? তাহলে এটা আরেকটা কি এক্সাম্পল, মেথড। তারপর হচ্ছে মেথড থ্রি, এই মেথড থ্রিটাই লেখা আছে যে নতুন কিছু একটা অ্যাড করে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে কি,
এবার হচ্ছে বিক্রিয়ার গতি বা হার, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক শুরু। বিক্রিয়ার গতি বা হার, একটা বিক্রিয়ার স্পিড কিরকম, এটাই তো বিক্রিয়ার হার, এটাই তো বিক্রিয়ার গতি, তাই না? এখন স্পিডটা আমরা কিভাবে হিসাব করতে পারবো? আমরা দুইভাবে হিসাব করতে পারি। একটা বিক্রিয়া মানে কি, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা কত তাড়াতাড়ি কমতেছে, কিংবা উৎপাদের ঘনমাত্রা তত কত তাড়াতাড়ি বাড়তেছে, এটাই তো বিক্রিয়ার স্পিড। বিক্রিয়ক গুলা বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করতেছে, তো বিক্রিয়া যেটা করে ফেলতেছে বিক্রিয়ক গুলা, তার মানে বিক্রিয়কের পরিমাণ কমতেছে আর উৎপাদের পরিমাণ বাড়তেছে। তো কত তাড়াতাড়ি বাড়তেছে, কত তাড়াতাড়ি বাড়তেছে এটা কিভাবে হিসাব করবো? ঘনমাত্রা দিয়ে হিসাব করবো। বিক্রিয়কের ঘনমাত্রা কত তাড়াতাড়ি কমতেছে আর উৎপাদের ঘনমাত্রা কত তাড়াতাড়ি বাড়তেছে, ওইটা হিসাব করলে আমাদের বিক্রিয়ার গতি চলে আসতেছে। তো বিক্রিয়ার হারকে আমরা কিভাবে হিসাব করতে পারি? বিক্রিয়ক বা উৎপাদের, আমরা বিক্রিয়ক দিয়ে হিসাব করতে পারি, উৎপাদ দিয়ে হিসাব করতে পারি, তাই না? শুধু বিক্রিয়ক দিয়ে হিসাব করার সময় একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। কেন নেগেটিভ চিহ্ন দিতে হবে দেখি বলতো? বিক্রিয়ক দিয়ে হিসাব করার জন্য, বিক্রিয়ক মানে কি, যেগুলো বিক্রিয়া করতেছে। নেগেটিভ কেন দিতে হবে? এই যে আমার কথার মাধ্যমে তো আমি অনেকবার বলছি। আর একমুখী দুই মুখী কেন আছে? বিক্রিয়কের ঘনমাত্রা কমে, সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে না, আর উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে। তো আমরা ঘনমাত্রার পরিবর্তন দিয়ে যদি বিক্রিয়ার হার হিসাব করতে হয়, তাহলে বিক্রিয়কের হার, বিক্রিয়কের মান দিয়ে যখন হিসাব করবো তখন পাশে একটা নেগেটিভ দিতে হবে না, কারণ বিক্রিয়ক কমতেছে। তো বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই ওই পরিবর্তন সংঘটনের প্রয়োজনীয় সময়। আমরা ব্যাগ ব্যাগ কিভাবে হিসাব করি? ইয়াতে মানে স্পিড, ms/1 না ব্যাগের একক, মানে কি সরণ ডিভাইড বাই সময়। আমরা কতটুক সময় কতটুক গেছি, এটাতে স্পিড আমাদের। তো ঠিক সেম ভাবে বিক্রিয়ার স্পিডও একই হবে না নাকি? কতটুক সময়ে কতটুক ঘনমাত্রার পরিবর্তন হয়েছে, পারা যাবে কিনা বল? তাহলে বিক্রিয়ক বা উৎপাদন ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই ওই পরিবর্তন সংঘটনের প্রয়োজনীয় সময়। তো যে এক্সাম্পল হচ্ছে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, আর এর ঘনমাত্রা হচ্ছে, যে ঘনমাত্রাকে এভাবে প্রকাশ করতে হয়, এটা তো জানো, স্টার্ট ব্র্যাকেটে। বিক্রিয়ার শুরুতে এর ঘনমাত্রা ধর 1 মোলার ছিল, 5 সেকেন্ড পর এর ঘনমাত্রা হয়ে যায় 0.4 মোলার। তাহলে বসে বিক্রিয়ার হার কত হবে? আচ্ছা, ব্যাগের মান কি কখনো নেগেটিভ হয়? ব্যাগের মান কখনো নেগেটিভ হবে? কখনো নেগেটিভ হবে না। তাহলে বিক্রিয়ার হারের মান কি কখনো নেগেটিভ হয়? নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভ জিনিসটা উঠাইতে হবে, তাই না? এখন ইয়া আর মনে হয় 30 মিনিট লাগবে। হ্যাঁ, দেখি। আচ্ছা ঠিক আছে। ইয়াতে কারো কি খিদা লাগছে? কারো কি খিদা লাগছে? পিজ্জা করে রাখবি সবাই, এটা তো খাবে, ঠিক আছে। 8:30 থেকে 8:45 এর মধ্যে আসবে। ঠিক আছে। এখন 8:30। আচ্ছা, এর ঘনমাত্রা শুরুতে ছিল 1 মোলার, 5 সেকেন্ড পর অবশ্যই কমে যাবে, কারণ এটা বিক্রিয়ক। উৎপাদ হলে বাড়তো, বিক্রিয়ক হলে কমবে। কমে 0.4 মোলার নামলো, 1 মোলার থেকে 0.4 মোলার নামলো। তাহলে ঘনমাত্রার পরিবর্তনটা কিভাবে হিসাব করতে হয়? আমরা পরিবর্তন জিনিসটা অলওয়েজ কিভাবে হিসাব করি? ফাইনাল পয়েন্টের থেকে ইনিশিয়াল পয়েন্ট বিয়োগ দিই না? ফাইনাল অ্যামাউন্ট থেকে ইনিশিয়াল অ্যামাউন্টটা বিয়োগ দিই, তাই তো? তাহলে এখানে ফাইনাল অ্যামাউন্ট কোনটা? 0.4 মোলার না? আর ইনিশিয়াল অ্যামাউন্ট কোনটা ছিল? 1 মোলার না? তাহলে 0.4 থেকে 1 মোলার বাদ দিলে, বিয়োগ দিলে, এটা অবশ্যই -0.6 আসবে না? মানটা নেগেটিভ আসবে না? অবশ্যই মানটা নেগেটিভ আসবে। এখন নেগেটিভ আসলে বিক্রিয়ার হার তো কখনো নেগেটিভ হতে পারে না, কারণ ব্যাগের মান কখনো ঋণাত্মক হয় না। ত্বরণের মান ঋণাত্মক হতে পারে, কিন্তু ব্যাগের মান তো ঋণাত্মক হবে না। ব্যাগের মান যেহেতু ঋণাত্মক হতে পারে না,
এই ঋণাত্মক জিনিসটা উঠাইতে হবে, তাই না? এই 0.4 মাইনাস 1 এখানে একটা মাইনাস আনসার আসবে। তো এটার সাথে যদি আমরা একটা মাইনাস গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? সেই জন্য বিক্রিয়ার হার যখন আমরা বিক্রিয়ক নিয়ে হিসাব করবো তখন অবশ্যই পাশে একটা মাইনাস দিতে হবে, যাতে আনসারটা পজিটিভে আসে। আর ডিভাইড বাই সময়, সময় মানে 5 সেকেন্ডে হয়েছে এই ঘটনাটা, তাই না? তাহলে আমরা ঘনমাত্রার পরিবর্তন 5 সেকেন্ডে এতটুকু হয়েছে, তাহলে এটা দিয়ে তো স্পিড বের করে ফেলতে পারতেছি, মানে বিক্রিয়াটা কত তাড়াতাড়ি হয়েছে, তাই না? তাহলে এটাই আনসার। এখন এটা হচ্ছে বিক্রিয়া হারের একদম বেসিক পড়ালেখা ছিল, একদম বেসিক পড়ালেখা ছিল। এখন হচ্ছে আস্তে আস্তে একটু আপডেট ডিটেলসে যাচ্ছি। ডিটেলসের প্রথম কথা হচ্ছে বিক্রিয়ার হারকে শুধু বিক্রিয়ার হার বলা হয় না, এটাকে বিক্রিয়ার গতি বলা হয়, তাৎক্ষণিক গতি বলা হয়, বিক্রিয়ার গড় গতিবেগও বলা হয়। এই নামগুলা মাস্ট মুখস্থ রাখতে হবে। কেন? কারণ তোকে হুট করে বলে বিক্রিয়ার গড় গতিবেগ বের করো, এবং তুমি তো টাসি খেয়ে মরে গেছো, কি প্রশ্ন দিলি এটা? কিন্তু প্রশ্ন দিচ্ছি কি বিক্রিয়ার হারই বের করতে বলছে, তাই না? জিনিসটা হিসাব রাখতে হবে, বিক্রিয়ার তাৎক্ষণিক গতি বের করো, তো এই জিনিস সেম জিনিস। এখন হচ্ছে আমরা হচ্ছে প্রথম আমরা একদম নর্মাল একটা বিক্রিয়া দেখছি, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এবার একটা কঠিন বিক্রিয়ার দিকে যাই। ধর এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করতেছে, যেখানে এর মূল সংখ্যা দেওয়া আছে এ ছোট হাতের, বি এর মূল সংখ্যা হচ্ছে ছোট হাতের বি, সি এর মূল সংখ্যা হচ্ছে ছোট হাতের সি, ডি এর মূল সংখ্যা হচ্ছে ছোট হাতের ডি। এখন বিক্রিয়ার হার তো আমরা বিক্রিয়ক নিয়েও হিসাব করতে পারি, উৎপাদ নিয়ে হিসাব করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো বিক্রিয়ক নিয়ে হিসাব করতে গেলে যে কোনো একটা বিক্রিয়ক নিয়ে হিসাব করতে পারবো, তাই না? তো আমরা যদি এ নিয়ে হিসাব করি, মানে এর ঘনমাত্রাটা কতটুকু পরিবর্তন হচ্ছে, কাঙ্ক্ষিত সময়ে বা উক্ত সময়ে কতটুকু পরিবর্তন হচ্ছে এর ঘনমাত্রাটা, ওইটা হিসাব করে ফেললে তো ফুল বিক্রিয়ার স্পিডটা পেয়ে যাচ্ছি, তাই না? তো আমরা এ নিয়ে হিসাব করতে পারি, বি নিয়ে হিসাব করতে পারি, সি নিয়ে হিসাব করতে পারি, ডি নিয়ে হিসাব করতে পারি। আমরা যদি প্রথমে এ নিয়ে হিসাব করি, তাহলে উত্তর হবে, এখানে ডি দ্বারা বলতে বোঝাচ্ছে পরিবর্তন। কি বোঝাচ্ছে? কারণ ডেল এ মানে কি, ডেল এ মানে কি এর পরিবর্তন আর কি, ঘনমাত্রা পরিবর্তন। তা আমরা কি শিখছি, যখন আমরা বিক্রিয়ক নিয়ে হিসাব করব তখন আমরা এখানে একটা পাশে নেগেটিভ চিহ্ন বসাই দিব। কারণ কেন বসাই দিব? যাতে ওভারঅল আনসারটা পজিটিভে আসে। হ্যাঁ, ডিভাইড বাই ডিটি, এটা তো আমরা জানি, এখনই শিখে আসছি না সূত্রটা। কিন্তু এখানে যদি মূল সংখ্যা দেওয়া থাকে, ওই মূল সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ দিব, তার মানে এ নিচে থাকবে। তো ভাগ দেওয়াটাকে আমরা এভাবে লিখি আর কি, 1/a ইন্টু এটা, মানে ওর মূল সংখ্যা যেটা, ওই মূল সংখ্যাটা নিচে থাকবে আর কি, ভাগ হবে, ভাগ আকারে থাকবে। ভাগ আকারে না লিখে আমরা এটা আলাদাভাবে 1/, মূল সংখ্যাটা লিখি। বুঝতে পারছি? তাহলে বি নিয়ে যদি হিসাব করি তাহলে কি হবে দেখি বলতো। বি এর বি এর ঘনীভূত বি এর ঘনমাত্রার পরিবর্তন না? তাহলে লিখলাম এই যে বি এর ঘনমাত্রার পরিবর্তন, এই যে বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়, তাই না? ডেল টি। যেহেতু এটা বিক্রিয়ক নিয়ে হিসাব করতেছি, তাহলে এখানে একটা নেগেটিভ লাগাই দিব, নেগেটিভ লাগাই দিব। আর যেহেতু ওর একটা মূল সংখ্যা দেওয়া আছে বি, তাহলে এটা হবে 1/b আকার, 1/b ইন্টু এটা। বুঝাতে পারছি কিনা বলতো? তো এভাবে উৎপাদ নিয়েও আমরা হিসাব করতে পারি, যে কোনো একটা উৎপাদ নিয়ে। হ্যাঁ, সি নিয়ে যদি হিসাব করি 1/c হবে, কারণ যেহেতু এটা সি মোল, ছোট হাতে সি মোল আছে, তাহলে মোল সংখ্যাটা 1/c মোল আকারে থাকবে, ইন্টু ডিসি বাই ডিটি। কিন্তু এখানে কি আমরা মাইনাস দিব? এখানে আমরা মাইনাস দিব না, কারণ কেন? এখানে যখন আমরা ফাইনাল অ্যামাউন্ট থেকে ইনিশিয়াল অ্যামাউন্ট বিয়োগ দিব, অটোমেটিক এটা পজিটিভ আনসার আসবে, তাই না? কারণ কেন? উৎপাদ বাড়ে, উৎপাদ তো শুরুতে শূন্য ছিল, আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ফাইনাল পয়েন্টের থেকে ইনিশিয়াল পয়েন্ট বিয়োগ দিলে এটা অবশ্যই কি আসবে? পজিটিভ আসবে না মানটা? তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার আছে? তাহলে তার মানে আমরা যখন বিক্রিয়ক নিয়ে হিসাব করবো তখন নেগেটিভ দিতে হবে, উৎপাদ নিয়ে হিসাব করলে তখন পজিটিভ দিতে হবে। মানে পজিটিভ মানে কি, না দেওয়া দেওয়া সেম কথা, তাই না? এই যে তার মানে এখন বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা ম্যাক্সিমাম থাকে না, কারণ বিক্রিয়া শুরু করে না এখনো, তার মানে বিক্রিয়ক যা আছে তাই আছে। উৎপাদের ঘনমাত্রা একদম মিনিমাম থাকে না, কারণ কোনো উৎপাদই উৎপন্ন হয়নি, বিক্রিয়া তো শুরু হয়নি এখনো, তাই না? আর কিছু সময়ের পর বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে আর উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে। কমন সেন্স নাকি?
আর পরিবর্তন সবসময় ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু বিয়োগ দিতে হয়, এই যে শেষ ভ্যালু মাইনাস শুরু ভ্যালু। এখন ঘনমাত্রার একক কি? মোল পার লিটার না? তাহলে ঘনমাত্রার পরিবর্তন একক মোল পার লিটারই হবে না? কারণ তুমি যদি 5 টাকা থেকে 2 টাকা বিয়োগ দাও, 3 টাকা থাকে, একক তো টাকাই আছে। তাহলে ঘনমাত্রার পরিবর্তনে কি হবে? ঘনমাত্রা থেকে ঘনমাত্রা বিয়োগ দিলে তো একক ঘনমাত্রাই থাকবে, তাই না? তাহলে ঘনমাত্রার পরিবর্তন একক এটা। তাহলে বিক্রিয়ার হারের একক কি হবে দেখি বলতো? মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স 1 না? কারণ টি দিয়ে ভাগ হচ্ছে। ওকে, এই গ্রাফটা পড়া লাগবে। খুব ইজি একটা গ্রাফ, কিন্তু অনেক কিছু। হ্যাঁ, মানে এমনি এটাতে এই গ্রাফটা মাঝে মাঝে পরীক্ষা আঁকতে বলে আর কি। ওয়াই অক্ষে কি আছে? ঘনমাত্রা আছে। এক্স অক্ষে কাকে নিলাম? সরি, এক্স অক্ষে সাম্যাবস্থা না, এক্স অক্ষে কাকে নিচ্ছি? সময়কে। তো সময় যত বাড়তেছে বিক্রিয়কের ঘনমাত্রা তত কমতেছে। এইভাবে আমি কিন্তু এতটুক নিই নেই, আমি পয়েন্টারটা কতটুক নিছি, একটুক নিছি, এতটুক। আর এদিকে ঘনমাত্রা সময় যত বাড়তেছে উৎপাদের ঘনমাত্রা তত বাড়তেছে, বাড়তেছে না? বাড়তে এসে একটা এমন একটা পর্যায়ে আসবে, উৎপাদের একটা নির্দিষ্ট পরিমাণ ঘনমাত্রা লাভ করবে, বিক্রিয়ক একটা নির্দিষ্ট পরিমাণ ঘনমাত্রা লাভ করবে। ওই ঘনমাত্রাটা এবার এবার চেঞ্জ হবে না, বাড়বেও না, কমবেও না। উৎপাদ এই ঘনমাত্রা আসার পর যা আছে তাই থাকবে, বিক্রিয়কে এই ঘনমাত্রা আসার পর যা আছে তাই থাকবে। কারণ কেন? উৎপাদ যেগুলো নতুন উৎপন্ন হচ্ছে ওগুলোর সাথে সাথে বিক্রিয়া করে আবার বিক্রিয়কই উৎপন্ন করে ফেলতেছে। হ্যাঁ, ফলে জিনিসটা বাড়বে না, কমবে না, এটাকে বলে সাম্যাবস্থা। এখন আমার কথা হচ্ছে যে আচ্ছা, ঘনমাত্রা এই জায়গাটা অনেকে ভুল কনসেপ্ট নিয়ে বসবাস করে বা চলে। আমিও আগে চলতাম। আমি আগে ভাবতাম যে ঘনমাত্রা এক হয়ে যাবে বলতে বোঝাচ্ছে উৎপাদ যখন 80 মোলার হয়ে যাবে বিক্রিয়কও 80 মোলার হয়ে যাবে, এটাই সাম্যাবস্থা। নো, নো, নো। বিক্রিয়ক 40 মোলার, ধর কথার কথা, ধর বিক্রিয়ক 40 মোলার, উৎপাদ তৈরি হয়ে গেছে 60 মোলার, এটাও সাম্যাবস্থা হইতে পারে। সাম্যাবস্থা দ্বারা জাস্ট এটা বোঝাচ্ছে উৎপাদ যে 60 মোলার হয়েছে ওই 60 মোলার আর বাড়বেও না, কমবে না। আর বিক্রিয়ক যে 40 মোলার হয়েছে বা 30 মোলার হয়েছে ওইটা আর বাড়বেও না, কমবেও না। জিনিসটা ফুল ক্লিয়ার কিনা আমাকে বল। ওকে, তারপর বিক্রিয়া হার নিয়ে আমাদের আসলে অনেক পড়ালেখা। হুম, এই চ্যাপ্টারের প্রথম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিক্রিয়ার হার। সাথে সাথে লিখে ফেল, সাজেশন দিয়ে দিচ্ছি, সাথে সাথে পড়াবার সাজেশন দিয়ে দিব। প্রথম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিক্রিয়ার হার। এখন দেখ, তাহলে দেখ, এ থেকে সি উৎপন্ন হচ্ছে। হুম, তাহলে কথা কথা ধর, এ আছে 2 মোলার। কত মোলার আছে? 2 মোলার। আমার একটু তোকে পড়াবার আগে একটু নিজে ভাবতে হচ্ছে, কেন জানোস? কারণ আমি নিজে রিডিং দিই নাই। কারণ হে কি লিখছে, হিমেল ভাই কি লিখছে, এ না জানে, আমি তো জানবো না কি লিখছে, কি বুঝাইছে 2 মোলার দ্বারা, কি বুঝাইছে, কোথাও লিখে দিছে এরা? না। কিন্তু আমি তো পড়ছি সে আমার আমলে, তো এটার থেকে হালকা হালকা একটু মনে পড়তেছে অনেক কিছু। হ্যাঁ, কারণ আমি তো জানি, আমি তোকে বুঝাইতে পারবো, পড়লে তো বুঝাইতে পারবো, এগুলো বাচ্চাদের জিনিস। হ্যাঁ, 2 মোলার আর এ যদি 10 মোলার, দুইটা কন্ডিশন দিছে। এ প্রথমে হচ্ছে 2 মোলার থাকতে পারে, আরেকটা কন্ডিশন হচ্ছে 10 মোলার থাকতে পারে। হ্যাঁ, এখন বলতো 2 মোলার থাকলে বিক্রিয়াটা তাড়াতাড়ি সংঘটিত হবে নাকি 10 মোলার থাকলে বিক্রিয়াটা তাড়াতাড়ি সংঘটিত হবে? বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়াচ্ছি বিক্রিয়াটা তত তাড়াতাড়ি হবে, কেন বলতো? কারণ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াচ্ছি মানে কি? ঘনমাত্রা বলতে কি বোঝায়? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তার মানে ঘনমাত্রা বাড়াচ্ছি মানে মোল সংখ্যা বাড়াচ্ছি। আর মোল সংখ্যা বাড়াচ্ছি মানে কি? অনুপরমাণু সংখ্যা বাড়াচ্ছি, তাই তো? তো অনুপরমাণু সংখ্যা যত বাড়াচ্ছি তত সংঘর্ষে লিপ্ত হবে তার তত বেশি না? আর বিক্রিয়কগুলো সংঘর্ষে লিপ্ত হয়েই তো উৎপন্ন করে। তো সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনাটা বাড়াই দিচ্ছি, তাহলে বিক্রিয়াটা তাড়াতাড়ি সংঘটিত হবে না? তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়াবো বিক্রিয়ার হার তত বাড়বে, বিক্রিয়ার স্পিডটা তত বাড়বে, কারণ সংঘর্ষে লিপ্ত হবে বেশি।
দুমদাম দুমদাম সংঘর্ষে লিখতে হবে, দুমদাম দুমদাম উৎপাদ উৎপন্ন হতে থাকবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়াবো বিক্রিয়ার হার তত বাড়বে, ঘনমাত্রা যত কমাবো বিক্রিয়ার হার তত কমবে। এই জিনিসগুলো কিন্তু কখনো ডিএমকে মেথডে মুখস্থ করতে যাইস না, বুঝে মুখস্থ করতে হবে। বুঝে বুঝে একবার যদি কনসেপ্টটা বুঝতে পারো তখন তুই নিজেই বুঝবি যে অ্যাকচুয়ালি কি করতে হবে, কি করবে। আমি যেগুলো লিখে দিব ডিএমকে মেথড ওগুলাতে অনলি ইউজ করবি, এর বাইরে না। তার মানে বিক্রিয়ার হার সমানুপাতিক ঘনমাত্রা, ঘনমাত্রা বাড়লে বিক্রিয়ার হারও বাড়ে, ঘনমাত্রা কমলে বিক্রিয়ার হারও কমে, তাই না? কিন্তু এটাকে যদি একটু আপডেটেড ওয়েতে লিখি তখন এইভাবে লিখতে হবে, বিক্রিয়ার হার সমানুপাতিক ঘনমাত্রা টু দি পাওয়ার n। এখন কথা হচ্ছে n মানে কি? n মানে হচ্ছে বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রমকে ইংলিশে বলা হয় অর্ডার অফ রিঅ্যাকশন। বিক্রিয়ার ক্রম জিনিসটা কি এখনো তুই বুঝছ নাই, তাই এখন বুঝাচ্ছি না। আর এটা এই চ্যাপ্টার হচ্ছে একটু পরের টপিক, তাই এখন না, যখন বুঝাবো তখন। তাহলে আলটিমেটলি যদি ওভারঅল আমি একটা সূত্র দাঁড় করাতে চাই, জেনারেল সূত্র বিক্রিয়ার হার সমানুপাতিক a টু দি পাওয়ার n না? এটা কখন? যখন এ থেকে সি উৎপন্ন হচ্ছে। এ থেকে সি উৎপন্ন হচ্ছে বলতে বোঝাচ্ছে একটা বিক্রিয়ক থেকে একটাই উৎপাদ উৎপন্ন হচ্ছে, তাই না? এটা তো একদম বেসিক সমীকরণ দিচ্ছি, কিন্তু সমীকরণ যদি একটু কঠিন করে দিই, দুইটা বিক্রিয়ক মিলে দুইটা উৎপাদ উৎপন্ন করছে, তখন বিক্রিয়ার হার সমানুপাতিক এই জিনিসটা কিভাবে লিখবি, তাই না? তখন যদি দুইটা থাকে তাহলে দুইটাকে কেন্দ্র করে লিখতে হবে, এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করতেছে। হ্যাঁ, তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার n ইন্টু বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার n। তখন দুইটা বিক্রিয়ক নিয়ে হিসাব করবি। এই সূত্রটা শুধু ইয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে নিয়ে, উৎপাদকে নিয়ে না কিন্তু। আমরা কি বলছি বিক্রিয়ার হার তখন বাড়ে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিই। আমরা কি কখনো বলছি উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিই? বলি নেই। তাহলে আমরা বলছি কি বিক্রিয়কের ঘনমাত্রার উপর ভিত্তি করে। তাহলে এই সূত্রটা শুধু বিক্রিয়কের ঘনমাত্রার উপর। দুইটা থাকলে দুইটাকে ইউজ করবি, a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। শেষ। মোটামুটি বুঝাতে পারছি কিনা আমাকে বল। তাহলে n হচ্ছে বিক্রিয়ার ক্রম। ওকে, তাহলে আবার সেম লাইন কেন লিখছে? আচ্ছা, এটা মানে একটু দিছে, রিভাইজ দিছে। হুম, এখন হচ্ছে কি বিক্রিয়ার হার সমানুপাতিক ঘনমাত্রা টু দি পাওয়ার n। আচ্ছা, এখন সূত্র তো দাঁড় করাই ফেললাম যে একটা থাকলে কিভাবে লিখবি, একটা বিক্রিয়ক থাকলে কিভাবে লিখবি, দুইটা থাকলে কিভাবে লিখবি, তিনটা থাকলে কিভাবে লিখবি, দাঁড় করাই ফেলছি না? এখন সমানুপাতিক দিয়ে তো অঙ্ক করা যায় না, করা যায়? সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে না? তো সমানুপাতিক চিহ্নটা উঠালে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে কি বলা হয়? হার ধ্রুবক। আর এখানে একটা কথা লেখা আছে বিক্রিয়া হারের একক, মোল, লিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। এটা তো একটু আগে তোকে আমি নিজেই বললাম না? ওকে, বিক্রিয়া হার ধ্রুবক। কোশ্চেনে যদি বিক্রিয়ার ক্রম উল্লেখ না থাকে তবে n সমান কি ধরে নিব? 1 ধরে নিব। বুঝতে পারছি? হ্যাঁ, ক্রম বলে দিবে। যদি বলে না দেয় তাহলে আমরা n সমান 1 ধরে নিব। আর ক্রম যদি বলে না দেয় আমরা বিক্রিয়া দেখে নিজেই বুঝবো এটা এক ক্রমের বিক্রিয়া নাকি দুই ক্রমের বিক্রিয়া, যখন শিখিয়ে দেওয়া হবে। বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে বিক্রিয়া হার ধ্রুবক কি এটা বুঝতে পারছোস? এইটা বুঝতে পারলে এই সূত্র দিয়ে আবার অনেক অঙ্ক করা যায়। হ্যাঁ, বিক্রিয়া হার, তাহলে সূত্র কি পেলাম? বিক্রিয়া হার সমান k ইন্টু ঘনমাত্রা টু দি পাওয়ার n। হ্যাঁ, এই সূত্র দিয়ে দুইটা অঙ্ক করা যায়। একটা হচ্ছে প্রারম্ভিক বিক্রিয়া হার বের করতে বলে, আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর বিক্রিয়া হার বের করতে বলে। যখন প্রারম্ভিক বিক্রিয়া হার বের করতে বলবে তখন সূত্রটা একই থাকবে, k ইন্টু ঘনমাত্রা টু দি পাওয়ার n। কিন্তু ওখানে কোন ঘনমাত্রাটা ইউজ করবো? প্রারম্ভিক ঘনমাত্রাটা ইউজ করবো, যেটা শুরুর দিকে ছিল। আর 5 মিনিট পর বিক্রিয়া হার বের করতে বলে, ধর কথার কথা 5 মিনিট দিচ্ছে আর কি, আমাদের 7 মিনিট বলতে পারে, 8 মিনিট বলতে পারে, এতে দিচ্ছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর ঘনমাত্রা বিক্রিয়া হার বের করতে বলে তখন কি হবে? সূত্র তো একই, k ইন্টু, কিন্তু এখানে ঘনমাত্রা দিব কোনটা? 5 মিনিট পরে যে ঘনমাত্রাটা আসছে সেটা টু দি পাওয়ার n। বুঝাতে পারছি? সূত্রটা বুঝাতে পারছি কিনা বল? তাহলে যে সময়ের বিক্রিয়া হার বের করতে বলা হবে সেই সময়ের ঘনমাত্রা বের করা লাগবে। হুম, বিক্রিয়া হারের সংজ্ঞা, এই সংজ্ঞাটা হচ্ছে মুখস্থ, কারণ সংজ্ঞা আসে। বিক্রিয়া হারের সংজ্ঞা লেখো। প্রতি একক সময়ে, আমি কি বলছি সংজ্ঞা লেখার একটা টেকনিক আছে না? আমরা প্রথমে বিক্রিয়া হারের কি জানছি, মানে সূত্র কি জানছি?
তাই আমি আগে গ্রাফিক্স প্যানটা অ্যাড করি। তো আমি কেন কষ্ট করে লিখবো মাউস দিয়ে, যেখানে গ্রাফিক্স প্যান দিয়ে মাউসের কাজও করা যায়। ওকে, তাহলে তাহলে ব্যাপারটা দেখতো, সংজ্ঞা লেখার সময় সবসময় একটা টেকনিক ফলো করতে বলছিলাম না? আমরা কি জানি? আমরা জানি যে বিক্রিয়া হারের সূত্র কি? বিক্রিয়া হারের সূত্র হচ্ছে যে ডেল ডি, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনকে আমি এ ধরলাম আর কি। হ্যাঁ, ডেল ডি, আবার ডি কেন দিছি? ডেল দিলে ডি দেওয়া লাগবে। খাবার মনে চলে আসছে। আচ্ছা, তাহলে সংজ্ঞা লেখার জন্য আমরা একটা ইজি পদ্ধতি বের করছিলাম, বলে দিয়েছিলাম যে সংজ্ঞা লেখার একটা টেকনিক আছে। আমরা সূত্র পারলেই হয়। ধর এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন এ। হ্যাঁ, এ দ্বারা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বুঝাচ্ছি। আর এখানে নিচে সময় না, এটাই তো বিক্রিয়ার সমীকরণ। তাহলে প্রতি একক সময়ে নিচেরটাকে আমরা এক বানাই দিতে বলছি না? এক একক বানাই দিতে বলছি। প্রতি একক সময়ে একটা বিক্রিয়ার যে পরিমাণ ঘনমাত্রার পরিবর্তন হয় সেটাই তো কি বিক্রিয়ার হার। তো একটা বিক্রিয়া তো দুইটা অংশ আছে, একটা বিক্রিয়ক অংশ, একটা উৎপাদন অংশ। তো তুই কি দুইটা অংশ দিয়ে লিখে দিবি যে প্রতি একক সময়ে একটা বিক্রিয়ার বিক্রিয়কের বা উৎপাদের যে পরিমাণ ঘনমাত্রার পরিবর্তন হয় সেটাই কি বিক্রিয়ার বিক্রিয়া হার। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা বিক্রিয়া হার নিয়ে কয়েকটা ম্যাথ করে ফেলি। আজকের ক্লাস আর কি কি আছে দেখি, মোটামুটি অনেক কিছু আছে। হুম, এখান থেকে শুরু না? হ্যাঁ, এখান থেকে শুরু। তাহলে আমরা ম্যাথ করি, ম্যাথ করলে টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলছে, 0.1 মোলার, 1 মোল পার ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউবকে লিটার বলা যায় না? তাহলে অ্যাকচুয়ালি এটা ঘনমাত্রায় দেওয়া আছে তাই না? 1 মোল পার লিটার, মোল পার লিটারে দেওয়া আছে, এটাতে ঘনমাত্রা 0.1। H2O2 কে দ্রবণকে রেখে দিয়ে 5 সেকেন্ড পরে দ্রবণটির ঘনমাত্রা পরিমাপ করলো, মানে 5 সেকেন্ড পর ঘনমাত্রা হয়ে গেছে কত? 0.008 মোল পার ডেসিমিটার কিউব। মোল পার ডেসিমিটার কিউব যায় কথা, মোল পার লিটার সেম কথা, আর মোল পার লিটার মানে হচ্ছে ঘনমাত্রা একক। তো H2O র বিয়োজন গড় বেগ বা হার নির্ণয় করতে হচ্ছে, মানে বিক্রিয়া হার নির্ণয় করতে হচ্ছে। এখানে তোমাকে ইয়া দিয়ে দিছে, বিক্রিয়াটাও দিয়ে দিছে। তাহলে আর লাগে কি? বিক্রিয়ার মধ্যে তোমার কাজ হচ্ছে H2O2 কে নিয়ে, তাই না? এদেরকে নিয়ে কোনো কাজ নাই। তো একে নিয়ে বিক্রিয়ার হারটা বের করে ফেলতে, কারণ আমরা যেকোনো একজন নিয়ে ক্লু পাইলেই হয়েছে। একটা ক্লু নিয়ে, একজনের ক্লুটা নিয়ে আমরা পুরো বিক্রিয়ার হার বের করে ফেলতে পারি না? যেকোনো একটা বিক্রিয়কের ক্লু থাকলে হচ্ছে, যেকোনো একটা উৎপাদের ক্লু থাকলে হচ্ছে। তাহলে ক্লু যেহেতু, প্রথমে আমরা কি করবো? প্রথমে সবার কাজ হচ্ছে, কেমিস্ট্রির প্রথম কাজ হচ্ছে অঙ্ক করার সময় বিক্রিয়াটা লিখে ফেলা, জেনারেল বিক্রিয়াটা লিখে ফেলা। লিখে ফেলার পর আমরা সূত্র কি শিখছি? যেহেতু আমরা H2O2 কে নিয়ে হিসাব করতে হবে, তাহলে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই ডেল ডিটি, মানে সময়ের পরিবর্তন। এখানে একটা মাইনাস দিতে হবে না? মাইনাস দিয়ে দিলাম। আর যেহেতু ওর মোল সংখ্যা দেওয়া আছে, এটা মোল সংখ্যাটা 1 বাই মোল সংখ্যা আকারে গুণ হয়, 1/2 ইন্টু এটা। তাহলে 1/2 ইন্টু আর H2O2 ঘনমাত্রার পরিবর্তন। তার মানে এটা কিভাবে বের করবি? প্রথমে ছিল 0.1 মোল, তাই না? এর পরবর্তীতে কি আসছে? 0.08 না? তার মানে ফাইনাল অ্যামাউন্ট থেকে ইনিশিয়াল অ্যামাউন্ট বিয়োগ দিলে পরিবর্তন কত হয়েছে এটা বেড়ে যাবে। তো পরিবর্তনটা অবশ্যই নেগেটিভ আসবে, কারণ কেন? আমরা বিক্রিয়ক নিয়ে হিসাব করতেছি, কারণ বিক্রিয়ক তো কমে যায়। 0.1 থেকে 0.008 কম না? তাহলে আনসারটা এখানে নেগেটিভ আসবে, কিন্তু এখানে একটা নেগেটিভ আছে, এটা গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটাই আনসার। এটাই এটা কি আনসার? পারা যাবে কিনা বল? ওকে, ইজি অঙ্ক না একদম। তারপর কি বলতেছে? তারপর বলতেছে N2O5 বিয়োজনের সমীকরণ, মানে একটা বিক্রিয়া দিয়ে দিছে তাই না? N2O5 থেকে এটা উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়া শুরু হওয়ার 2 মিনিট 15 সেকেন্ড পর N2 এর ঘনমাত্রা এটা হয়। না, কি বলছে দেখ তো, কি বলছে দেখ, কথার প্যাচ বুঝতে হবে। বলছে যে এত সেকেন্ড পর, 2 মিনিট 15 সেকেন্ড পর NO2 এর ঘনমাত্রা এত বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইছে না? তার মানে কি এটাই তো পরিবর্তন। পরিবর্তনটাই ওরা দিয়ে দিছে, আমাদের কি আর বিয়োগ দেওয়ার দরকার আছে? ফাইনাল অ্যামাউন্ট থেকে ইনিশিয়াল অ্যামাউন্ট বিয়োগ দেওয়ার দরকার আছে? কারণ ওরাই তো বলছে বৃদ্ধি পাইছে এত। উৎপাদ কি বৃদ্ধি পায় না? উৎপাদ কি বৃদ্ধি পায় না?
তো উৎপাদ বৃদ্ধি পাইছে একটু, তার মানে উৎপাদের পরিবর্তনটা একটু হয়েছে, বৃদ্ধিতে যতটুকু হয়েছে এটাই তো তার পরিবর্তন, তাই না? তাহলে আমাদের মানে ঘনমাত্রার পরিবর্তনটা ওরাই দিয়ে দিছে। এটা কত মিনিটে হয়েছে, এই মিনিটে গুণ হবে মানে ভাগ হবে, আর এটার সাথে গুণ হবে কোনটা, 4NO2, 4NO2 না? তো 1/4 হয়ে যাবে না, এটা 1/4 আকার গুণ হবে না? আর যেটা এটা উৎপাদের কোনো মাইনাস প্লাস নিয়ে ঝামেলা নেই, আছে না? তাহলে মানগুলো বসাই দিব, আনসার হয়ে গেছে, শেষ। 2 মিনিট 15 সেকেন্ডকে অবশ্যই সেকেন্ডে নিতে হবে, 135 সেকেন্ডে, নাকি কেমনে সেকেন্ডে নিতে হবে বলা লাগবে না, ওকে। তারপর হচ্ছে কি 0.20 মোল/ডেসিমিটার কিউব, মানে আবারও ঘনমাত্রা দিয়ে দিচ্ছে, তাই না? এত ঘনমাত্রার বিক্রিয়কের একটি দ্রবণে বিক্রিয়ার প্রারম্ভিক গতি এত, প্রারম্ভিক গতি দিয়ে দিছে, বিক্রিয়াটির গতি ধ্রুবক কত। তার মানে কোন সূত্র ইউজ করতে হবে, কানার বোবাও বুঝবে না, কে সূত্রটা ইউজ করতে হবে না? বিক্রিয়ার গতি সমান বিক্রিয়ার গতি ধ্রুবক ইন্টু ঘনমাত্রা টু দি পাওয়ার n, তাই না? এখানে বিক্রিয়ার গতি ধ্রুবকটা বের করতে বলছে। তো প্রারম্ভিক সময় যদি হিসাব করতে বলছে, তাহলে প্রথমে কি হবে, প্রারম্ভিক বিক্রিয়ার গতি ইজ ইকুয়াল বিক্রিয়ার গতি ধ্রুবক ইন্টু প্রারম্ভিক ঘনমাত্রা না? গতি ধ্রুবকটা কি আবার প্রারম্ভিক শেষ বলে কিছু থাকে নাকি? ধ্রুবক তো ধ্রুবকই, এটা কনস্ট্যান্ট, এ তো কনস্ট্যান্ট। তো এখানে প্রারম্ভিক বিক্রিয়ার গতিও দেওয়া আছে, প্রারম্ভিক ঘনমাত্রা কতটুকু ছিল, 0.20 ছিল, তাই না? এটাও দেওয়া আছে। আর n এর কথা যেহেতু কিছু বলে নাই, আমরা কি ধরে নিব, 1। তো এখান থেকে ইজিলি বিক্রিয়ার গতি ধ্রুবকটা বের করতে পারবা না, কে কে বের করতে পারবা না? কে সমান কি হবে, এটাকে এটা দিয়ে ভাগ হবে আর কি, এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা যা থাকে। সমস্যা কোথায়, বের করে দিয়ে আনসার লিখে দিয়ে আসলে, যদি ভাবো যে তারপর আমাকে এসে যদি বলো যে আমি তো সব লিখছি, নাম্বার দেয় নাই কেন, তখন আমি তো বলবো তুই একক দেশ নাই। গতি ধ্রুবকের একক হিসাব করতে হবে না? কে এর একক কি, কে এর একক হচ্ছে 5 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে নিজে বের করে নিবি, কারণ এটা হচ্ছে কি ms/1 না, সরি ms/1 কেন হবে, মোল পার লিটার ইনভার্স 1। গতির একক কি, এই ক্ষেত্রে বিক্রিয়ার গতির একক কি, মোল মোল পার লিটার না? মোল পার লিটার 5 সেকেন্ড, তাই না? মোল পার লিটার 5 সেকেন্ড না? এটা দ্বারা এটাকে কত দ্বারা ভাগ দিচ্ছে, প্রারম্ভিক ঘনমাত্রা দ্বারা ভাগ করতেছস, তাই না? ঘনমাত্রা একক কি, মোল পার লিটার না? তাহলে এটা কাটাকাটি গেলে কত থাকে, সেকেন্ড ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1, এটা কাটাকাটি গেছে না? তো থাকে তো সেকেন্ড ইনভার্স 1। তো এককটা কোত্থেকে আসলে দেখছস তো? তো একক ভুলে গেলে নিজে বের করে নিবি। তারপর হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে, কি বলতেছে, দ্রবণে কপার সালফেট দ্রবণ যোগ করা হলে 15 সেকেন্ডে এত ঘনমাত্রা আয়োডিন বিমুক্ত হয়। আচ্ছা, বিমুক্ত কথাটা যেখানে থাকবে না, বিমুক্ত, এটাই বুঝে নেবি পরিবর্তন, এটাই কি পরিবর্তন। তার মানে ওরাই পরিবর্তনটা দিয়ে দিছে, তাই না? আমাদের কি ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট বিয়োগ দেওয়ার কিছু আছে? বিমুক্ত কথাটা যেখানে থাকবে এটাই হচ্ছে পরিবর্তন, ওকে। আমরা কি জানি বিক্রিয়ার হারের সমান, কি জানি বিক্রিয়ার হার সমান জানি যে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়, তাই না? এখন ঘনমাত্রার পরিবর্তনটা আমরা বিক্রিয়ক নিয়ে হিসাব করতে পারি, উৎপাদ নিয়ে হিসাব করতে পারি, এটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, তো ঘনমাত্রার পরিবর্তন মানে কি, ইয়ার শেষ ঘনমাত্রা বিয়োগ আদি ঘনমাত্রা ঘনমাত্রা না? আমাদেরকে যদি প্রশ্নের মধ্যেই পরিবর্তন বলা থাকে, ওইটাই শেষ ঘনমাত্রা বিয়োগ আদি ঘনমাত্রার মানটা, আমাদেরকে আবার শেষ ঘনমাত্রা থেকে আদি ঘনমাত্রাটা বিয়োগ দিতে হবে না, ওকে। তাহলে এই অঙ্কগুলো নিজে নিজে একবার দেখে গেলে দেখবি যে একদম ইজি অঙ্ক, কিন্তু বিক্রিয়া ভাবতে হবে আর কি। যেমন পটাশিয়াম আয়োডের সাথে কপার সালফেট বিক্রিয়া করলে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে একটা, আরেকটা হবে কপার আয়োডাইড, আরেকটা হচ্ছে শুধু আয়োডিন, শুধু কি, শুধু আয়োডিন। তো আমাদের এটার ক্লু দেওয়া আছে, বিক্রিয়া হার কি হবে, যেহেতু ওর মোল সংখ্যা 1, তার মানে 1/1 ইন্টু ডি অফ আয়োডিন, মানে আয়োডিন ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই ডিটি। তো ঘনমাত্রার পরিবর্তন তো ওরাই দিয়ে দিছে না, বিমুক্ত মানে কি পরিবর্তন। তো এটার মানটা বসাই দিবি, আর এখানে ডিভাইড বাই 15, আর এখানে শুধু 1ই হবে, কেন 1 হবে, কেন ওরা মোল সংখ্যা 1, তাই না?
তো ভাগ করে দিলে আনসার যা আসে তা। আর এখানে প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা নেই। কেন আমরা কি নিয়ে হিসাব করছি? উৎপাদ, সেই জন্য উৎপাদ নিয়ে হিসাব করছি। দ্যাটস ওয়াই। ওকে, আরো অঙ্ক আছে নাকি? এর এতগুলো অঙ্ক করতে আসছে। আচ্ছা, এখান থেকে বিক্রিয়া হারের অঙ্কগুলো মাস করা লাগবে। হ্যাঁ, তারপর কি বলতেছে, পি এবং কিউ দুটি বিক্রিয়কের প্রত্যেকটি প্রারম্ভিক প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া আছে। তার মানে কোন সূত্র ইউজ করতে হবে? ওই কে সূত্রটা, তাই না? যে সূত্রটা আমরা শুধু বিক্রিয়ক নিয়ে হিসাব করি। বিক্রিয়াটি প্রারম্ভিক গতি এত দেওয়া আছে, বিক্রিয়ার গতি ধ্রুবক নির্ণয় কর। পারবা না? প্রথম কথা হচ্ছে একদম ইজি অঙ্ক। পি প্লাস কি, কেন আমি এখন বুঝাচ্ছি কিছু বুঝতেছ না নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে পি আর কিউ দুইটা বিক্রিয়কের কথা বলা আছে। তাহলে দুইটা বিক্রিয়কের কথা থাকলে দুইটা নিয়ে হিসাব হবে, তাই না? কে ইন্টু পি টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন। ঘনমাত্রা দেখ, প্রত্যেকের প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া আছে। প্রারম্ভিক ঘনমাত্রা বসাই দিবি, মানটাও বসাই দিবি, প্রারম্ভিক গতিও বলা আছে। তাহলে কে 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 বের করে ফেলবি, পারবি না? কিন্তু এসে যদি আমাকে বলো যে আমি অঙ্কটা করে আসি, টিচার নাম্বার দেয় নাই, ইভেন তুই আমাকে বলছো যে কে একক আমি সেকেন্ড ইনভার্স ওয়ানও বসাইছি, তাও কাটছে, আমি বলবো কাটবে না তো কি করবে? কে এর এককটা চেঞ্জ হয়, কে এর এককটা তোমার নিজের বাই করা লাগবে, বুঝতে পারছি? এই সমীকরণ এখানে তো দুইটা রাশি, এখানে বিক্রিয়ক দুই, ঘনমাত্রা দুইটা না? তাহলে আমরা হিসাব করি এখন কত হবে। যেহেতু এটা এই পাশে যাবে না, এটা এই পাশে কি ভাগ হবে না, ভাগ আকারে থাকবে না? তাহলে ভাগ আকারে থাকলে নিচে থাকবে কি, নিচে হচ্ছে ঘনমাত্রা একক। এখন ঘনমাত্রা আছে দুইটা, ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, তাই না? মোল পার লিটার, তাহলে এখানে দুইটা আছে, তাহলে মোল মোল স্কয়ার হবে না? আচ্ছা, এভাবে না করে মানে এত কঠিন ইয়াতে না গিয়ে তুমি বেসিক দিয়ে করো, একদম বেসিক। তাহলে মোল পার লিটার, কি লিখতেছি এগুলা, মোল পার লিটার আর একটা মোল পার লিটার, তাই না? দুইটা নিচে আছে, এটা গুণ। উপরে কি আছে? উপরে আছে বিক্রিয়ার গতি। বিক্রিয়ার গতির একক কি আমরা জানি, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এখানে একটা মোল পার লিটার, মোল পার লিটার কাটাকাটি গেছে, আর একটা মোল পার লিটার এখনো অবশিষ্ট আছে না? আর এখানে সেকেন্ড ইনভার্স ওয়ান না? তাহলে এটাকে কিভাবে লিখতে হয়, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স ওয়ান। বুঝতে পারছি কেমনে আসছে? এই যে, এই তো দেখাই দিছে, উপরেরটার একক মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান, নিচের দুইটার একক হচ্ছে মোল পার লিটার মোল পার লিটার। তো মোল পার লিটার একটা কাটাকাটি গেছে, নিচে এখন একটা মোল পার লিটার বাকি, আর উপরে একটা সেকেন্ড ইনভার্স ওয়ান বাকি, তাই না? তো এটাকে এবার সাজা লিখলে কি হয়, লিটার মোল ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান না? তাহলে পারা যাবে। ওকে, তাহলে এই অঙ্কটাও শেষ। এবার হচ্ছে এই অঙ্কটা হচ্ছে বুয়েটে আসছিল, এই যে বুয়েটে আসছে, আমি জানি তো কেন আসছে বলতো। এই অঙ্কটা আমি যখন করতে চাইতাম আমিও আটকাইতাম। হ্যাঁ, আটকাইতাম বলতে এই জিনিসটা আসলে একটু ডিএমকে মেথড ইউজ করতে হবে। হ্যাঁ, একটু বুঝে করবি, কিন্তু একটু হালকা মুখস্থ। সেটা কি, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে না? তো বলছে কোনো মুহূর্তে, একটা মুহূর্ত আছে যে মুহূর্তে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কোনটা, অ্যামোনিয়া হচ্ছে এটা, তাই না? যেটা বিক্রিয়কে অবস্থিত, অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করলে বিক্রিয়াটির হার সমীকরণ লিখো এবং পানি উৎপাদনের হার বাইর করো। ওকে, তো প্রথমে আমরা জেনারেল বিক্রিয়াটা লিখে ফেললাম, লিখে ফেলার পর অ্যামোনিয়া হচ্ছে এত হারে বিক্রিয়া করতেছে, তার মানে ডেল অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল টি সমান এত না? এত হারে বিক্রিয়া করতেছে মানে অ্যামোনিয়ার হারটা দিয়ে দিছে, বিক্রিয়া হারটা দিয়ে দিছে। তো বিক্রিয়া হার সমান আমরা কি জানি, ডেল অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল টি সমান এত। আর এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন কেন দিতে হবে, কারণ অ্যামোনিয়া বিক্রিয়ক। হ্যাঁ, তো এখানে সমীকরণ লিখতে বলছে, তো সমীকরণ এটা হবে আর কি, যে সমীকরণ, এটা বোঝাবার কিছু নেই।
মানে বিক্রিয়ার হার এটা দিয়ে বের করতে পারবো, এটা দিয়ে বের করতে পারবো, এটা দিয়ে বের করতে পারবো, এটা দিয়ে বের করতে পারবো। এটা তো জানোস না? জেনারেল সমীকরণটা আর কি। পারবি না? মানে হ্যাঁ, ফার্স্টে যেটা শিখেছি এটাই। এখন বলছে যে পানি পানি কতটুকু উৎপাদন হচ্ছে ওই সময়টাতে, এটা বের করতে, তাই না? তাহলে আমরা ইজিলি একটা কাজ করতে পারি। অ্যামোনিয়া নিয়ে যেহেতু ক্লু দেওয়া আছে, এই ক্লুটার সাথে আমরা পানির ক্লুটা কোনটা, এই যে পানির ক্লুটা সমান দিতে পারি না, কারণ এটা সমান তো এটাই, তাই না? এটা সমান তো এটাই, তাই না? তো এখান থেকে ডেল অফ পানি ডিভাইড বাই ডেল টি এটা বের করে ফেলতে তো পারলে তো হচ্ছে, আমাদেরকে এটাই বের করতে বলছে। তো আমরা এখন কি করব? ইয়া এই যে এটা সমান এটা লেখা আছে, তাই না? তাহলে এটার ইয়ার মান দেওয়া আছে না? 0.24। হ্যাঁ, 0.24। এখানে মুখস্থ করতে হবে কোনটা জানোস? আমি আগে ম্যাথটা করার সময় আমি তখন ভাবতাম যে 1/4 ডেল অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল টি সমান হচ্ছে এই মানটা 1/4 সহ হিসাব করতাম। আমি ভাবতাম যে এটাই তো ঘনমাত্রা বিক্রিয়া হার মানে কি? বিক্রিয়া হার মানে এটা না? 1/4 সহ হইতো না? 1/4 সহ হিসাব করলে না বিক্রিয়া হার বের হইতো, তাই না? তার মানে বিক্রিয়া হার যেটা অ্যামোনিয়া দেওয়া আছে এটা 1/4 সহ না? যদি আমি বেসিক ভাবে আগাইতে চাই, বেসিক ভাবে ম্যাথ করতে চাই, বেসিক ভাবে যদি ম্যাথ করতে চাই, তাহলে 1/4 ইন্টু ডেল অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল টি সমান এই মানটা না? কিন্তু এই জায়গায় মুখস্থ করতে হবে এটা হচ্ছে 1/4 সহ না, শুধু একটু অংশ। এইটাই, এটা সূত্র আগেনস্টে, কিন্তু এটাই মুখস্থ করতে হবে। বুঝতে পারছি? শুধু এই অঙ্কটা, শুধু হ্যাঁ, নাহলে আনসার মিলবে না। শুধু এই অঙ্কটাই মুখস্থ করতে হবে। হ্যাঁ, দেখছস? এই অঙ্কে তোকে দিবেন, এটা বইয়ের 17-18 আসছে, দেখতেছিস না? এটা তোকে দিবে? তাহলে দেখ, যেটা বিক্রিয়া হারের মান দেওয়া আছে এটা এই জায়গায় বসাবো, আর -1/4টা এখানে থাকবে। হ্যাঁ, ওখান থেকে শুধু এই পানির বিক্রিয়া হারটা বের করে ফেলবো। পারবি না? এটা সমান যদি এটা হয়, এখান থেকে শুধু একটু অংশের মানটা বের করতে পারবি না? সবার মান তো এখানে দেওয়াই আছে। তাহলে এই অঙ্কটা হচ্ছে একটু হালকা ডিএমকে মেথড ইউজ করতে হবে। বুঝতে পারছি? এবার হচ্ছে আজকে আজকে পড়ার লাস্ট টপিক। বুঝতে পারছি, আমি কিন্তু একদিনে প্রচুর সব টপিক, প্রায় টপিক পড়াই ফেলতেছি। প্রচুর আগাচ্ছি। এটা হচ্ছে হিমেল ভাইয়ের মিনিমাম 4 ক্লাসের সমান হবে, এই যে যেভাবে ইউটিউবে আপলোড দিছে। তাহলে ইয়াতে দেখ, এখন হচ্ছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। বিক্রিয়ার হার মানে কিছু নিয়ামক আছে যে নিয়ামক গুলো চেঞ্জ করলে বিক্রিয়ার স্পিডটা চেঞ্জ হয়ে যাবে, হয় স্লো হয়ে যাবে নয়তো ফাস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা এমসিকিউতে আসে যে নিচের কোনটির উপর বিক্রিয়া হার নির্ভর করে। যে কোনো একটার উপর নির্ভর করবে না, যে কোনো তিনটার উপর করবে। এগুলো জানতে হবে। বুঝতে পারছি? তো এটা 7টা জিনিসের উপর নির্ভর করে। কয়টা জিনিসের উপর? 7টা জিনিসের উপর নির্ভর করে। এখন 7টা জিনিস মনে রাখার একটা ছন্দ আছে। বিক্রিয়ার তাপের চাপে ঘনপৃষ্ঠ অনেক আলোকিত। আমি তো আগে তোকে এই নোট থেকেই পড়াইছি। জাস্ট আমি তখন তোকে পরীক্ষার আগে যতটুকু পড়ানো দরকার ওটুকুই পড়াইছি। মানে সব পড়াই নাই আরকি। অনেক কিছু স্কিপ করে পড়াইছি। তো বিক্রিয়ার তাপের চাপে ঘনপৃষ্ঠ অনেক কি? আলোকিত। বিক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছে? বিক্রিয়ক, তাপ দ্বারা তাপমাত্রা, চাপ দিয়ে চাপ, ঘন দিয়ে ঘনমাত্রা, পৃষ্ঠ দিয়ে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অনেক দিয়ে হচ্ছে অনুঘটক বা প্রবাহ, আর আলোকিত হচ্ছে সূর্যের আলো। বুঝতে পারছি? আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে বিক্রিয়ার হার। আরেকটা বিক্রিয়ার হার ধ্রুবক আছে না, কে? ওইটার কিন্তু 7টা জিনিসের উপর নির্ভর করবে না। ওইটা কয়টার উপর নির্ভর করবে? শুধু শুধু তাপমাত্রার উপর নির্ভর করবে। শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। মোস্ট ইম্পর্টেন্ট কথা। কেন শুধু তাপমাত্রার উপর নির্ভর করবে? বাকিগুলোর উপর কেন নির্ভর করবে না? বাকিগুলোর উপর নির্ভর করবে না বলেই তো ধ্রুবক। ধ্রুবক মানে কি? সে সবসময় একই থাকে। দেখছো, একটু বুদ্ধি খাটাইতে হবে, কথা বুঝতে হবে। ধ্রুবক মানে কি? ও সবকিছুতে এক থাকবে।
কিন্তু একমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হার ধ্রুবক তাপমাত্রার উপর নির্ভর করে। আর হার ধ্রুবক কিভাবে তাপমাত্রার উপর নির্ভর করে এটা আমরা পড়াবো, তবে এটা আজকে না, কালকে। কিন্তু আমরা হচ্ছে উপরের সারটা কিভাবে প্রভাবিত করে এটা আমরা পড়বো এখন। হ্যাঁ, বিক্রিয়া হার ধ্রুবকের সাথে তাপমাত্রা সম্পর্ক যে সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যায় তাকে আরহেনিয়াস সমীকরণ বলে। আর আরহেনিয়াস সমীকরণ আজকে পড়াবো না। আর এটা যে আজকে পড়াচ্ছি, আজকের সাথে সাথে রিডিং দিয়ে দিবি, আজকেরটা আজকে রিডিং দিয়ে দিবি। একবার রিডিং দিয়ে দিলে তাহলে পড়া জমবে না, বুঝতে পারছি? বিক্রিয়ার হার আমি কি বলছি, প্রথমটা হচ্ছে বিক্রিয়া হার। হার হচ্ছে যে বিক্রিয়কের উপর নির্ভরশীল। প্রথমটা বিক্রিয়ক ছিল না, 7টার মধ্যে প্রথমটা হচ্ছে বিক্রিয়ক, তাই না? বিক্রিয়কের উপর কিভাবে নির্ভর করে একটু আগে পড়াইছি। তুই বলতো আমরা যদি এর ঘনমাত্রা বাড়াই দিই, তাহলে বিক্রিয়াটা আরো তাড়াতাড়ি সংগঠিত হবে না? আমরা একটু আগে কি বলছি, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিলে বিক্রিয়ার হার বেড়ে যায়, ঘনমাত্রা কমাই দিলে হার কমে যায় বিক্রিয়কের। কারণ কেন, ঘনমাত্রা বাড়াই দিচ্ছি মানে কি, অনুপরমাণুর সংখ্যা বাড়াই দিচ্ছি, তারা সংঘর্ষে লিপ্ত হবে বেশি, খুব স্পিডে। তার মানে বিক্রিয়ক বাড়াই দিলে বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, স্পিডটা বেড়ে যাবে, শেষ। হুম তা হচ্ছে বিক্রিয়ার। এবার এরপরটা কি ছিল, ঘনমাত্রার উপর নির্ভরশীলতা। ঘনমাত্রার উপর নির্ভরশীলতা না, একটু আগে কি ছিল, তাপ তাপ তাপের উপর ছিল, তাই না? বিক্রিয়কটা তাপমাত্রাটা আমি লাস্টে পড়াবো, কারণ তাপমাত্রাটা আমি লাস্টে পড়াবো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগে এগুলো পড়াই দিই, এই সারটার উপর কিভাবে প্রভাব ফেলতেছে বিক্রিয়া হারের উপর। হুম তো ঘনমাত্রা কিভাবে প্রভাব ফেলতেছে, স্বাভাবিক। এখানে একটা পাত্র আছে, সেম আয়তনে এখানে আরেকটা পাত্র আছে, এখানে ঘনমাত্রা কম, এখানে ঘনমাত্রা বেশি। তো ঘনমাত্রা বাড়ায় দিলে সংঘর্ষে লিপ্ত হবে বেশি না? দেখতো অনুপরমাণু অনেকগুলো সংখ্যা বেড়ে গেছে, তো সংখ্যা বেড়ে গেলে ওরা একটার সাথে একটা বিক্রিয়া করবে বেশি না? তো বিক্রিয়া বেশি করলে বিক্রিয়া স্পিডটা বেশি হবে না? তো এটাই বলছে, ঘনমাত্রা বাড়ায় দিলে বিক্রিয়া হার বাড়বে, ঘনমাত্রা কমাই দিলে বিক্রিয়া হার কমবে। অনেকটা বিক্রিয়কের মতনই, বিক্রিয়কের যে কথাটা বলছে। এই যে ঘনমাত্রা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে একই আয়তনে সংঘর্ষে অংশ নেওয়া অনুসংখ্যা বেড়ে যাওয়া। যেহেতু অনুসংখ্যা বেড়ে গিয়েছে তাই সংঘর্ষ বাড়বে, ফলে বিক্রিয়া হারও বৃদ্ধি পাবে, শেষ। সব কথা কিন্তু এখানে লেখাই আছে। তারপর হচ্ছে বিক্রিয়া হারের উপর হচ্ছে চাপের প্রভাব। এখন তুই একটা কথা চিন্তা কর, এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধর গ্যাস আছে। হ্যাঁ, এখন আমরা চারদিক থেকে চাপ প্রয়োগ করতেছি, চাপ প্রয়োগ করলে অণুগুলো কাছাকাছি চলে আসবে না? তো অণুগুলো যদি কাছাকাছি চলে আসে, তো অণুগুলো কাছাকাছি চলে এসে সংঘর্ষে লিপ্ত হবে বেশি না? তাহলে বিক্রিয়ার হার বেশি হবে না? আর যত বিক্রিয়কগুলো সংঘর্ষে লিপ্ত হবে ততই তো উৎপাদ উৎপন্ন হবে। তার মানে চাপ বাড়ালে বিক্রিয়া হার বাড়ে, চাপ কমালে বিক্রিয়া হার কমে, বুঝতে পারছি? ঘুরে ফিরে কিন্তু কথা একটাই আসছে, তাই না? বাড়াইলে না, সংঘর্ষে লিপ্ত হচ্ছে কোনটাতে? তো এখন কথা, এরপর হচ্ছে বিক্রিয়া হার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন ধর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে কম আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে বেশি সংখ্যক কণা বিক্রিয়া পাত্রে উপস্থিত থাকতে পারবে, ফলে সংঘর্ষ হবে বেশি। আবার সেম কথা না, এখানে একটা পাত্র আছে, এখানে শুধু দুইটা কণা উপস্থিত, দুইটা বিক্রিয়ক উপস্থিত, কিন্তু এই পাত্রটা একটু বড়, এখানে অনেকগুলো বিক্রিয়ক উপস্থিত না? তো অনেকগুলো বিক্রিয়ক যদি উপস্থিত হয়, অনেকগুলো বিক্রিয়ক তাড়াতাড়ি বিক্রিয়া করে তাড়াতাড়ি উৎপাদ উৎপন্ন করবে না এই দুইটার থেকে? তাহলে পৃষ্ঠতল ক্ষেত্রফল যত বাড়বে বিক্রিয়া হার তত কি হবে, বাড়বে। বুঝতে পারছি? তারপর হচ্ছে কি, বিক্রিয়া হার হচ্ছে প্রভাব অনুঘটকের। স্বাভাবিক, এটা তো ক্লাস 9 10 পড়ে আসছো। কিছু প্রভাবক হচ্ছে বিক্রিয়া স্পিড বাড়ায় দেয়, কিছু প্রভাবক বিক্রিয়াকে স্লো করে, তাই না? যে প্রভাব যে প্রভাবকগুলো ইউজ করলে বিক্রিয়ার স্পিড বাড়ে এগুলাকে ধনাত্মক প্রভাবক বলা হয়, যে প্রভাবকগুলো ইউজ করলে বিক্রিয়ার স্পিড কমে এগুলাকে ঋণাত্মক প্রভাবক বলা হয়। বা এগুলা ধনাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবক নিয়ে এই চ্যাপ্টারের ডিটেলসে একটু পরে পড়া আছে। হ্যাঁ, এবার হচ্ছে লাস্ট হচ্ছে সূর্যের আলোর প্রভাব। হ্যাঁ, কিছু যৌগ হচ্ছে সূর্যের আলোর প্রতি সংবেদনশীল। মানে কি, সূর্যের আলো বাড়ায় দিলে বিক্রিয়া স্পিডটা বেড়ে যায়, বিক্রিয়ার হার বেড়ে যায়। কিছু যৌগ আছে সূর্যের আলো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সূর্যের আলো বেশি পাইলে বিক্রিয়ার হারটা কমে যায়। কিছু যৌগ আছে সূর্যের আলোর প্রতি নিষ্ক্রিয়, মানে সূর্যের আলো বাড়াও কমাও বিক্রিয়ার হার কিছুই চেঞ্জ হবে না। ওকে, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা
তাপমাত্রা অবশ্য বিক্রিয়া হারেরটা বেশি ইম্পর্টেন্ট, সরি বিক্রিয়া হার ধ্রুবকেরটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিক্রিয়া হার ধ্রুবকের উপর কিভাবে তাপমাত্রার প্রভাব ফেলে, বাট শুধু বিক্রিয়া হার বা শুধু বিক্রিয়ার স্পিড ওইটার উপর তাপমাত্রা তেমন ইম্পর্টেন্ট না। তাপমাত্রা বৃদ্ধি করলে গতিবেগ বাড়ে, ফলে সংঘর্ষ বেড়ে যাবে। ওই আবার সেম কথা, তুই যদি এখানে টেম্পারেচার দিস, অণুগুলো ছোটাছুটি বেশি করবে না? টেম্পারেচার দিলে, তাপ দিলে অণুগুলো ছোটাছুটি বেশি করবে না? তো ছোটাছুটি বেশি করতেছে মানে কি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বেশি না? তো একে অপরের সাথে সংঘর্ষে যত বেশি লিপ্ত হবে তত বিক্রিয়া হার বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে বিক্রিয়া হার বাড়ে, তাপমাত্রা কমলে বিক্রিয়া হার কমে, শেষ। স্ক্রিন আর দেখতে হবে না, আমি কি যা বলছি শুনছস কিনা? এখন এখন স্ক্রিন দেখা যাচ্ছে? তাহলে তাপমাত্রাটা বুঝতে পারছো, তাপমাত্রা বাড়াইলে গ্যাসগুলো ছোটাছুটি বেশি করবে। এই যে কই, এই যে তাপমাত্রা বাড়াইলে অণুগুলো ছোটাছুটি বেশি করবে, ছোটাছুটি বেশি করলে একে অপরের সাথে সংঘর্ষে বেশি লিপ্ত হবে, ফলে বিক্রিয়া বেশি তাড়াতাড়ি সংঘটিত হবে। তাহলে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া হার বাড়ে, তাপমাত্রা কমালে বিক্রিয়া হার কমে, শেষ। বুঝতে পারছি? এটা আবার কি? এখন হচ্ছে আজকের লাস্ট টপিক, সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি ইংলিশে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, শর্টকাটে যদি আমি বলি, শর্টকাটে আমি একদম, আচ্ছা এটার পর মনে হয় আর কিছু নেই, আছে কিনা দেখি দাঁড়া। এটাই মনে লাস্ট স্লাইড, হ্যাঁ এটা লাস্ট স্লাইড, এটা বুঝাই দিই, 2 মিনিট লাগবে। সক্রিয় শক্তি, আমার সমস্যা, আমি খেতে যাবো তো। তাহলে সক্রিয় শক্তি কি? সক্রিয় শক্তি হচ্ছে যে, দেখ আমরা ছোটবেলায় কি জানি, একটা পাত্র আছে, পাত্রের মধ্যে আমি হাইড্রোজেন মিশিয়ে দিলাম, পানি সরি হাইড্রোজেন ঢেলে দিলাম, অক্সিজেন ঢেলে দিলাম, এই দুইটা বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়ে যাবে, তাই না? ছোটবেলা থেকে এটা জানি না? ভুল জানোস, এরকম কোনো বিক্রিয়া কখনো সংঘটিত হয় না। ঠিক আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের ঠেকা পড়ে না, ওরা একে অপরের সাথে বিক্রিয়া করে ইয়া করে বলবে, মানে পানি উৎপন্ন হয়ে যাবে। তো এখানে হাইড্রোজেন পাত্রটার মধ্যে ঢাল আর অক্সিজেন পাত্রের মধ্যে ঢাল, এবার এটাকে যতই মিশা, চামচ দিয়ে যতই মিশে, এটা কখনো পানি হবে না। ওরা তখনই বিক্রিয়া করবে যখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করবে। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ শক্তিটা কেমন, এ দেখ এখানে হাইড্রোজেন আছে না, H2 না, H2 না, H2 মানে কি, একটা H আর একটা H এভাবে হাত দিয়ে বন্ধনে যুক্ত, তাই না? ঠিক সেম ভাবে অক্সিজেন এভাবে হাত দিয়ে একটা হাত দিয়ে বন্ধনে যুক্ত, দুইটা অক্সিজেন। পানি তো এখন উৎপন্ন হয়নি, পানি তো উৎপন্ন হবে না এখন, ঠিক না? তাহলে আমরা এদিকে এখনো ভাববো না, এদিকে কথা ভাববোই না। এখন কথা হচ্ছে যে, হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে যুক্ত হতে চায়, তাহলে হাইড্রোজেন আগে ওর নিজের হাইড্রোজেন থেকে আলাদা দিতে হবে না? এই বন্ধনটা ভাঙতে হবে না? এই বন্ধনটা ভাঙতে হলে না, এবার এরা একে অপরের সাথে যুক্ত হয়ে এবার পানি উৎপন্ন করবে, তাই না? তো এই বন্ধনটা, এইচ এর বন্ধন আবার ও এর বন্ধন ভাঙতে টোটাল যে শক্তিটা লাগে, এটা হচ্ছে সক্রিয় শক্তি। তার মানে ওরা গঠন করেছে, ওর গঠন তো আগে থেকেই আছে, আমরা তো মিশিয়েছি, আমরা আমাদের মেন টার্গেট পানি উৎপন্ন করা, আমাদের মেন টার্গেট হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনকে বিক্রিয়া সম্পন্ন করা। ওরা কখন বিক্রিয়া করবে, বিক্রিয়া মানে কি একে অপরের সাথে যুক্ত হওয়া, ওরা একে অপরের সাথে তখন যুক্ত হইতে হবে যখন নিজেরা আগে ভাঙবে। নিজেরা না ভাঙলে ও, ও তো ওর সাথে লাগানো, ও তো ওর সাথে লাগানো, ও ওর সাথে কেমনে যুক্ত হবে, তাই না? তাহলে একটা বিক্রিয়ার মধ্যে যতগুলো বিক্রিয়ক থাকে, যতগুলো কি থাকে, বিক্রিয়ক থাকে, ওদের নিজেদের মধ্যে বন্ধন ভাঙতে যে শক্তিটা লাগে, এটা কি? সক্রিয়ণ শক্তি। তার মানে অন্য ভাষায় যদি বলি, সক্রিয়ণ শক্তি হচ্ছে যে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য যে শক্তিটা লাগে, তাই না? শর্টকাটে যদি বলি, অন্যভাবে যদি বলি, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার জন্য বা বিক্রিয়ক যে শক্তিটা লাগে, ঠিক আছে? তার মানে বিক্রিয়ক গুলো শুরুতে উৎপাদে পরিণত হতে পারে না, ওরা আগে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়, ওই শক্তিটা অর্জন করলে দেন হচ্ছে ওরা উৎপাদে পরিণত হতে পারবে। তাহলে একটি বিক্রিয়া সংগঠিত করার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে এই বিক্রিয়া সক্রিয় শক্তি বলে। এখন তুই আমাকে একটা কমন সেন্স থেকে বল, এই সক্রিয় শক্তিটা পাই কোত্থেকে? আমরা আমরা দিলে আমরা আমরা দিতে হয়, এই যেমন আমরা এইভাবে কারেন্ট যুক্ত করছি, কারেন্ট যুক্ত করে তড়িৎ বিশ্লেষণ পড়াইছি না, ও ওখান থেকে এবার শক্তি দিছি, শক্তি দেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে পানি উৎপন্ন হয়েছে, বুঝতে পারছি?
এই শক্তি দিছি বলে এবার হচ্ছে হাইড্রোজেন নিজেদের মধ্যে বন্ধন মারছে, অক্সিজেন নিজেদের মধ্যে বন্ধন মারছে, এবার ওরা বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে শক্তিটা দিছি বলে। আমরা যে শক্তিটা দিচ্ছি এটাকে আমরা প্রদত্ত শক্তি বলতেছি। হ্যাঁ, এখন তুই আমাকে বলতো, সক্রিয় শক্তি যত বেশি আমাদের তত প্রদত্ত শক্তি দেওয়া লাগবে না? কারণ সক্রিয় শক্তি যদি অর্জনই না করে, ও তো উৎপাদে পরিণত হওয়ার জন্য উৎপাদে পরিণত হতে পারবে না। আগে তো সক্রিয় শক্তি অর্জন করতে হবে, তাই না? এখন ওর যদি সক্রিয় শক্তি বেশি হয়, আমাদেরকে প্রদত্ত শক্তিও বেশি দিতে হবে না? তা আমরা যে শক্তিটা দিচ্ছি এটা হচ্ছে প্রদত্ত শক্তি। তাহলে ওর যদি সক্রিয় শক্তি বেশি হয়, আমাদের প্রদত্ত শক্তি দিতে হবে বেশি। তা আমাদের যত শক্তি দিতে হবে বেশি, তত আমাদের সময় খরচ হচ্ছে না? তাহলে বিক্রিয়ার হারটা কমে যাচ্ছে না? বিক্রিয়ার স্পিডটা কমে যাচ্ছে না? তার মানে প্রদত্ত শক্তি যত বেশি, বিক্রিয়া তত স্লো হবে, বিক্রিয়ার হার তত কমবে। তার মানে কি বুঝাইতে পারছি? প্রদত্ত বিক্রিয়ার হার সক্রিয় শক্তির ব্যস্তানুপাতিক, ঠিক না? কারণ সক্রিয় শক্তি যত বেশি হবে, আমাদের প্রদত্ত শক্তি দেওয়া লাগবে তত বেশি। তো আমাদের যত শক্তি বেশি দেওয়া লাগবে, এটাতে একটা টাইম খরচ হচ্ছে। তো টাইম খরচ হওয়ার কারণে বিক্রিয়ার হারটা স্লো হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। তো স্লো হয়ে যাওয়ার কারণে বিক্রিয়ার হার কি সক্রিয় শক্তির ব্যস্তানুপাতিক। এর মাধ্যমে আজকে ক্লাস শেষ। টাটা, বাই বাই, গুড বাই। খেতে যাই।